হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি জাস্ট রেকর্ড করতেছি এখন আমাদের কনভারসেশন গুলো, যাতে করে পরবর্তীতে সবাই যেন এটা খুব ভালোভাবে দেখতে পারে, বুঝতে পারে এবং জানতে পারে যে অ্যাকচুয়ালি কানাডা ইমিগ্রেশনের জন্য এবং কানাডা স্টুডেন্ট ভিসার জন্য আসলে কিভাবে প্ল্যান করতে হয়। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে এই ব্যাপারটা নিয়ে আমরা খুব ইন ডিটেল কথা বলবো এবং আপনাদের প্রশ্ন উত্তর নিব। ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর নিব। সো কানাডা ইমিগ্রেশনের জন্য অথবা স্টুডেন্ট ভিসার জন্য প্ল্যানিংটা খুব জরুরি। হ্যাঁ, প্ল্যানিংটা খুব জরুরি আমাদের জন্য। ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা ভাগে চিন্তা করতে হবে। কয়েকটা ভাগে আপনারা যারা জয়েন করতেছেন এখন, রিকারিং জয়েন, কোনো সমস্যা নেই, সবাই ইনশাল্লাহ দেখতে পাবেন পরবর্তীতে। দেখুন, কানাডা ইমিগ্রেশন কিন্তু ব্যাপারটা এমন না যে আপনি খুব সহজে সবকিছু পেরে ফেলবেন বা আপনার জীবনে সবকিছু সহজ হয়ে যাবে, অর ইভেন আপনার আইএলটিএস স্কোর হয়ে গেলে যে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, ব্যাপারটা একদমই এমন নয়। একদমই ব্যাপারটা কিন্তু এমন নয়। এটা অনেকটা ডিপেন্ড করে ওভারঅল প্রজেকশনের উপরে, একটা ওভারঅল প্রজেকশনের উপরে। এখন কথা হলো যে ভাইয়া কিভাবে প্ল্যানিং করব। সো আমি যেটা করতে পারি এখন সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটা জেনারেল একটা ওভারভিউ নিয়ে আসতে পারি। যেমন ধরেন, আপনার বয়স রেঞ্জটা যদি 18 থেকে 20, 22, 25-এর এই ঘরে হয়, অর্থাৎ আপনি মাত্রই আপনার এইচএসসি অথবা আপনার ব্যাচেলর ডিগ্রি অথবা আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, তাই না? আপনি এইচএসসি অথবা আপনার ব্যাচেলর এবং অথবা আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন মাত্রই, তখন আপনি কি করবেন? তখন এক ধরনের প্ল্যান আপনার জন্য হবে। ওকে, আবার ধরেন আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন অথবা আপনি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন, তারপরে আপনি 2 বছর বা 3 বছর বা ন্যূনতম 1 বছর একটা জবের এক্সপেরিয়েন্স আপনার আছে, কেমন? তাহলে তাহলে আপনার জন্য কেমন প্ল্যানিং হবে? আবার ধরেন আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আপনার 3 বছর থেকে 4 বছর পর্যন্ত কিন্তু আপনার জব এক্সপেরিয়েন্স আছে, কেমন? তাহলে যদি সেটা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্ল্যানিংটা কেমন হবে? এটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, সো আবার ধরেন আপনার বয়সটা যদি 30-এর উপরে হয়, 30-এর উপরের খাওয়া রেঞ্জ, ওকে, 30 থেকে নিয়ে 35 রেঞ্জে আছে, তাহলে আপনার জন্য প্ল্যানিংটা কেমন হওয়া উচিত? আবার এরপর একটা বয়স ধরেন 36 থেকে একদম 45 পর্যন্ত যে এইজ রেঞ্জটা আছে, তাদের কি ধরনের প্ল্যানিংটা হওয়া উচিত কানাডায় আসার ব্যাপারে? ইনশাল্লাহ সেই ব্যাপারগুলো নিয়ে আজকে ইন ডিটেল কথা বলবো, যাতে করে আপনারা সবাই যারা এই মুহূর্তে জয়েন করেছেন তারা সবাই একটি ক্লিয়ার ধারণা পেয়ে যান এবং ভবিষ্যতে যারা আমাদেরকে দেখবেন তারাও যেন একটি ক্লিয়ার ধারণা পেয়ে যান। ইনশাল্লাহ এই জিনিসটা অবশ্যই অবশ্যই আজকে আমরা খুব ক্লিয়ারলি আলোচনা করবো। স্টুডেন্টরা এখনো জয়েন করতেছেন, আই ডু হোপ যে তারা সঠিক সময়ে জয়েন করবেন সবাই। ওকে, সো এখন আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই যেন আপনারা আপনাদের মাইক্রোফোন দিয়ে জয়েন করেন এবং আপনারা যেন নিজেদেরকে মিউট রাখেন। নিজেদেরকে মিউট না রাখলে কিন্তু সমস্যা। ওকে, সো এবার বলবো, ধরেন যদি আপনার বয়স 18 থেকে যদি আপনার বয়স 18 থেকে 25-এর মধ্যে হয়, যদি আপনার বয়স 18 থেকে 25 বছরের মধ্যে, কেমন? খেয়াল করে দেখুন, কারো একজনের যদি বয়স 18 থেকে 25 বছর, সে এইচএসসি অথবা সে ব্যাচেলর ডিগ্রি অথবা সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তার কোনো জব এক্সপেরিয়েন্স নাই, তার কোনো জব এক্সপেরিয়েন্স নাই। যদি ব্যাপারটা এমন ঘটে, তখন তার জন্য ক্যানাডায় আসার ব্যাপারে কি ধরনের প্ল্যানিং হওয়া উচিত? তখন তার জন্য ক্যানাডায় আসার ব্যাপারে কি ধরনের প্ল্যানিং হওয়া উচিত? তারপরে দেখুন, তার জন্য কিন্তু ওয়ে খোলা থাকবে হচ্ছে আপনার স্টাডি পারমিট ভিসা। তার জন্য ওয়ে খোলা আছে স্টাডি পারমিট ভিসা। সে কিন্তু কোনোভাবেই সে কিন্তু ইমিগ্রেশনে আসতে পারবে না। খুব ভালোভাবে খেয়াল করেন, উইদাউট দ্য জব এক্সপিরিয়েন্স ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর এক্সপ্রেস এন্ট্রি ইন এনি ক্যাটাগরি। কোনো ক্যাটাগরিতে কিন্তু আপনি এলিজিবল না অ্যাপ্লাই করতে, এটা মাথায় রাখতে হবে, কেমন? এরপরে তাহলে আমি এখন স্টাডি ভিসায় আসবো, যে আমি এখানে একটু ডিটেল বলবো। আজকে বলেছি যে প্রত্যেকটা ঘরের কথা ডিটেইলিং বলবো, একদম ডিটেইলে বলবো। সো খেয়াল করে দেখুন, এখন যদি একটা স্টুডেন্ট প্রথমে আমরা ভাগটা ধরবো হলো এইচএসসি কমপ্লিট করেছে, অর্থাৎ মাত্রই ইন্টার কমপ্লিট করেছে, অথবা 2 বছর হয়েছে সে ইন্টার কমপ্লিট করেছে, অথবা 1 বছর হয়েছে সে ইন্টার কমপ্লিট করেছে। এখন তাহলে তার কি করা উচিত? এখন সে কানাডায় আসতে চাচ্ছে, তার এখন কি করা উচিত? সবার প্রথমে যে জিনিসটা তার খেয়াল করতে হবে সেটা হচ্ছে বাজেট। সেটা হচ্ছে তার বাজেটটা খেয়াল করতে হবে। তার লেখাপড়ার বাজেটটা কতখানি হতে পারে, এটা নিয়ে তাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। এখন দেখুন, বাজেটের কথাটা কেন আমি সবার প্রথমে বললাম, একটা ছেলেকে বা একটা মেয়েকে সে যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে আসতে চায়, অথবা
সে যদি আপনার ব্যাচেলর প্রোগ্রামের জন্য আসতে চায় অথবা সে যদি অন্য যে কোনো ধরনের সার্টিফিকেট প্রোগ্রামের জন্য আসতে চায়, তাকে কিন্তু অবশ্যই তার প্রথম সেমিস্টার টিউশন ফিটা পেমেন্ট করে আসাটা লাগবে। আচ্ছা, তাহলে প্রথম সেমিস্টার টিউশন ফি যদি আমরা একটা অ্যাভারেজ যদি 6 লাখ টাকা ধরি, ধরেন আমরা অ্যাভারেজ 6 লাখ টাকা, আমাদের টিউশন ফি গুলো তো অনেক ভাগে ভাগে আসে, 4.5 লাখ থেকে নিয়ে 8 লাখ টাকা পর্যন্ত ফার্স্ট সেমিস্টার টিউশন ফি থাকে, ঠিক আছে? সো ধরেন 6 লাখ টাকা আমরা একটা অন অ্যান অ্যাভারেজ টিউশন ফি ধরলাম যে 6 লাখ টাকা থেকে টিউশন ফি দিতে হবে। ওকে, সো টিউশন ফির জন্য থেকে 6 লক্ষ টাকা আলাদা রাখতে হবে ফার্স্ট অফ অল। তারপরে তার বিমানের ভাড়া, ফ্লাইট বিমানের ভাড়া তো অনেক বড় একটা ভাড়া, আপনারা সবাই জানেন। এখানে তার 1 লক্ষ টাকা কিন্তু খরচের জন্য হিসাব রাখতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ওকে, এরপরে তার যে খরচটা আসবে সেটা হচ্ছে আরো কিছু আনুষঙ্গিক ছোট ছোট খরচ আছে, বাট এই খরচগুলো এক জায়গায় করলে কিন্তু বড় হয়। যেমন সে যখন আইএলটিএস পরীক্ষা দিবে তার খরচ হবে 17,500 টাকা। আইএলটিএস পরীক্ষা দিলে সে 17,500 টাকা খরচ হবে। তাহলে 17,500 টাকা অ্যাভারেজ করে ধরেন 20,000 টাকা তার খরচ আছে ওখানে। ওকে, সে যখন অ্যাপ্লাই করবে স্টুডেন্ট ভিসার জন্য, সে যখন অ্যাপ্লাই করবে তখন তার 16,235 টাকা বাংলাদেশি টাকায় খরচ হবে। 16,235 টাকা বাংলাদেশি টাকায় তার খরচ হবে, 16,235 টাকা। আচ্ছা, তাহলে যে 16,235 টাকা খরচ হলো, আর আগে ছিল তার জন্য কত টাকা, প্রায় অন অ্যান অ্যাভারেজ 20,000 টাকা। তাহলে 16,235 টাকা অ্যাভারেজে 16,000 ধরেন, 16,000 যোগ 20,000 36,000 টাকা খরচ আছে। এরপরে সে যদি আমাদের এখানে আইএলটিএস করে বা যে কোনো জায়গায় আইএলটিএস করে, তার ন্যূনতম একটা খরচ 15,000 থেকে 20,000 টাকার একটা খরচ যাবে তার। এখানে অন অ্যান অ্যাভারেজ 20,000 টাকা খরচ ধরেন, তো 36,000 যোগ 20,000, 36,000 যোগ 20,000 খরচ চলে আসবে হচ্ছে 56,000 টাকা। আচ্ছা, এরপরে ধরেন সে যদি মেডিকেলটা করায় ফেলে, মেডিকেল যদি সে করে, তখন তার খরচ হবে হচ্ছে ওখানে 6,500 টাকা, ধরেন অন অ্যান অ্যাভারেজ 6,000 টাকা। তাহলে 56,000 যোগ 6,000 62,000 টাকা। আচ্ছা, এরপরে তার মানে কি বলে, তার ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট রেডি করতে, তারপর নোটারি করতে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, এই সব কিছুতে ধরেন আরো আনুষঙ্গিক কিছু খরচ হিসাব করে ধরেন আরো 30,000 টাকার মতন খরচ আছে। সো অন অ্যান অ্যাভারেজ এখানে অলমোস্ট প্রায় 1 লক্ষ টাকার একটা খরচ এইখানে দাঁড়ায় যায়, এই জায়গাটা একটা 1 লক্ষ টাকার একটা খরচ দাঁড়ায়। তার মানে আগে আমরা হিসাব করেছি 6 লক্ষ টাকা একটা টিউশন ফি, এরপরে বিমান ভাড়া যদি 1 লক্ষ টাকা হয় 7 লক্ষ টাকা, এখানে অন অ্যান অ্যাভারেজ একটা খরচ চলে আসবে তার জন্য আরো 1 লক্ষ টাকা। তার মানে টোটাল খরচ চলে আসছে 6 যোগ 1 7 যোগ 1 8 লক্ষ টাকা। আচ্ছা, কানাডায় আসার পরে তার 2 মাসের থাকা খাওয়া খরচ ন্যূনতম, ধরেন যে সে 2 মাসে কোনো কাজ খুঁজে পাচ্ছে না, 2 মাসে তার থাকা খরচ ন্যূনতম আপনার 70 থেকে 1 লক্ষ টাকা হবে, 70,000 থেকে 1 লক্ষ টাকা হবে। বেশির দিকে ধরেন আরো 1 লক্ষ টাকা খরচ ধরেন, তার মানে আরো 1 লক্ষ টাকা আগের খরচের যোগ হবে, তার মানে 8 লক্ষ টাকা যোগ 1 লক্ষ টাকা, তার মানে 9 লক্ষ টাকা কিন্তু তার খরচ হবে। কানাডায় এসে 2 মাস থাকা খাওয়া পর্যন্ত তার 9 লক্ষ টাকা পরিমাণ খরচ আছে। এখন এই 9 লক্ষ টাকা খরচ করার মতন কিন্তু তার অবশ্যই অ্যাবিলিটি থাকতে হবে। খেয়াল করেন, এই 9 লক্ষ টাকার মধ্যে কিন্তু আইএলটিএস এর ফি, তারপরে আপনার আইএলটিএস পরীক্ষার ফি, তারপরে আপনার আনুষঙ্গিক যে খরচগুলো আছে এগুলো ব্যাক করবে না, এগুলো কিন্তু আপনার ব্যাক করবে না। ওকে, এই যে ব্যাক করবে না, এর মধ্যে শুধুমাত্র একটা টাকা ব্যাক করবে, ক্যানাডিয়ান ডলার 235 ক্যানাডিয়ান ডলার অ্যাপ্লিকেশন ফি। সেই অ্যাপ্লিকেশন ফি থেকে 85 ক্যানাডিয়ান ডলার আপনি ব্যাক পাবেন। সো 85 ক্যানাডিয়ান অন অ্যান অ্যাভারেজ প্রায় 5,500 থেকে 6,000 টাকা আপনি ব্যাক পাবেন এই জায়গায়। এছাড়া কিন্তু কোনো টাকায় আর ব্যাক আসবে না, সবকিছুই কিন্তু আপনার খরচ হয়ে যাবে। সো ইউ সি, আপনি যদি চিন্তা করেন কি একটা স্টুডেন্ট যদি তার বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে তার বয়স আছে, সে কানাডায় যদি পড়তে আসতে চায়, তার খরচের হিসাবটা এভাবে হওয়া উচিত। আচ্ছা, তাহলে প্রথম গেল বাজেটিং, খরচের হিসাব। এরপরে আরেকটা হিসাব আসবে, কি হিসাব, যে ভাইয়া কখন প্রিপারেশন নিব, কত আইএলটিএস স্কোর ট্রাই করব এবং কখন অ্যাপ্লাই করব। আচ্ছা, খুব ভালো প্রশ্ন স্টুডেন্টদের জন্য। স্টুডেন্ট মনে করে যে এটা অ্যাপ্লাই করতে পারাটাই হচ্ছে সফলতা, স্টুডেন্টরা মনে করে অ্যাপ্লাই করতে পারাটাই হচ্ছে সফলতা। একদমই না, একদমই না। অ্যাপ্লিকেশন করতে পারাটা কিন্তু সফলতা নয়, অ্যাপ্লিকেশন করতে পারাটা কিন্তু অবশ্যই সফলতা নয়, বরঞ্চ সফলতাটা কোথায়, সফলতা হইতেছে সাকসেসফুলি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হয় তখন আপনি সফলতাটা পাবেন। আচ্ছা,
তাহলে এখন এই ভিসা অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সফল হইতে হলে কি করতে হবে আপনাকে? আপনাকে কিছু মেজর জায়গায় টাচ করতে হবে। যেমন একটা খুব উদাহরণ দিয়ে আমি আমাদের স্টুডেন্টদের পিছনে, ধরেন দুইটা রুম আছে, একদম ক্লিন দুইটা রুম আছে। এখন একটা রুমের মধ্যে অলরেডি 100 জন লোক ঢুকে বসে আছে, আরেকটা রুমের লোক বসার ক্ষমতা আছে 100 জন, বা লোক বসে আছে মাত্র 5 জন। এখন বিল্ডিং এর অথরিটি যারা, অথবা ওই রুম দুইটা যারা দায়িত্বে আছে, পরবর্তী যত লোক ঢুকবে সবাইকে কিন্তু দ্বিতীয় রুমে তারা ঢোকানোর চেষ্টা করবে, কারণ দ্বিতীয় রুম তাদের জন্য খালি আছে। এখন স্টুডেন্টরা প্রথম অবস্থায় তারা করে কি? তারা প্রথম অবস্থায় অন্টারিওতে অ্যাপ্লাই করে বসে। আচ্ছা, অন্টারিও কলেজ ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করলে যে হবে না কথাটা ভুল, অবশ্যই হবে, কিন্তু এই যে অ্যাপ্লাই করলে যে হবে, সে হওয়ার রেশিওটা অনেক কম। Whereas যখন স্টুডেন্টরা আপনার বিভিন্ন দূরবর্তী প্রভিন্সগুলোতে অ্যাপ্লাই করে, টেরিটরিগুলো যখন অ্যাপ্লাই করে, তাদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে, তাদের ভিসা অ্যাপ্লিকেশনে কিন্তু মানে তাদের যে সাকসেস রেশিওটা কিন্তু অনেক বেড়ে যায়। এবং শুধু তাই না, এই যে রুরাল নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম নিয়ে যে এত কথা আমরা শুনি, ভাইয়া আমি রুরাল নর্দার্ন ইমিগ্রেশন পাইলট যেতে পারি, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, কয়েকটা, যেমন আমাদের অন্টারিওতে আপনার থান্ডার বে আছে। থান্ডার বেতে যেটা হচ্ছে সেটা হলো, ওখানে আপনার কি কলেজ? ওখানে আপনার ক্যানাডার কলেজ আছে। আচ্ছা, আমাদের এখান থেকে 1.5 ঘন্টা একটা ড্রাইভ, সেটাও আপনার কি নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের মধ্যে আছে। এখন ওখানে যদি কোনো স্টুডেন্ট যদি 2 বছরের লেখাপড়া কমপ্লিট করে, খেয়াল করেন, ওখানে যদি কোনো স্টুডেন্ট 2 বছরের লেখাপড়া কমপ্লিট করে, সে কিন্তু অটোমেটিকলি সেখানে কিন্তু পিআর অ্যাপ্লিকেশন করতে পারে, তার কিন্তু কোনো ধরনের কোনো জব এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় না। আজকে সিআইসি ওয়েবসাইটে কিন্তু এটা আছে। সো খেয়াল করে দেখেন, আমাদেরকে কি করতে হবে? আমাদের তো স্টুডেন্ট ভিসা তো অবশ্যই আসা, বাট তারপরেও আমাদের ফাইনাল টার্গেটটা তো হচ্ছে যে পিআর পাওয়া। তাই না? তাহলে পিআর পাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই যেন আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রভিন্স দেখে যেন অ্যাপ্লাই করি, যাতে করে আমার স্টাডি ভিসা পারমিটটা হয়ে যায় প্রথমে। এইটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সো যারা স্টুডেন্ট হিসেবে, যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে আছে, যারা এইচএসসি কমপ্লিট করেছেন, অথবা যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন, অথবা যারা মাস্টার কমপ্লিট করেছেন আরেকটা মাস্টারের জন্য, অথবা আরেকটা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য যারা আসতে চান, তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, প্রথমেই অন্টারিওর জন্য মুভ না করে আপনি অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো প্রভিন্সে, টেরিটরিতে আপনি অ্যাপ্লাই করেন। সাথে এখানে বলবো, ভুলেও আপনারা যারা এই সেক্টরে আছেন, অর্থাৎ বয়স 18 থেকে 25, যারা এই সেক্টরে আছেন, তারা 1 বছরের ডিগ্রির জন্য ভুলেও অ্যাপ্লাই করবেন। ভিসা কিন্তু হবে না, একদম ভিসা হবে না। অবশ্যই যেন 2 বছরের প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেন। এখন কথা হলো, ভাইয়া 2 বছরের প্রোগ্রাম অ্যাপ্লাই করতে খরচ বেশি। হ্যাঁ, খরচ বেশি, কিন্তু আপনি খরচ এখানে এসে মিট আপ করতে পারবেন। লাইক মোস্ট অফ দ্য কেসেস মিট আপ করতে পারবেন। আপনি যদি হার্ড ওয়ার্কিং হন, পরিশ্রমী হন, কাজ করতে যদি পারেন, অবশ্যই মিট আপ করতে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে কি বললাম, এখানে 2 বছরের প্রোগ্রামের জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, মিনিমাম এটা, ঠিক আছে? এখন 2 বছরের প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করলেন, তাই না? 2 বছরের প্রোগ্রামের জন্য যদি এসে পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে, অনেকটাই ইজি হয়ে যাবে। কারণ 2 বছরের প্রোগ্রামে আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। 2 বছরের প্রোগ্রামে আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। এই 3 বছর ওয়ার্ক পারমিট কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি আপনি মানে টেরিটরি কোনো প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই, ওইসব কোনো প্রভিন্সে যদি আসেন, সেক্ষেত্রে তো আপনি স্টুডেন্ট ভিসার পরেই তো লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরে সাথে পিআরে অ্যাপ্লিকেশন করতে পারছেন, তাই না? সো এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ছিল। তার মানে যাদের বয়স 18 থেকে 25 পর্যন্ত, যাদের লেখাপড়া এইচএসসি কমপ্লিট, ব্যাচেলর কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, অথবা শুধু এইচএসসি, শুধু ব্যাচেলর, শুধু শুধু তো ব্যাচেলর হয় না, শুধু এইচএসসি, ব্যাচেলর, মাস্টার্স কমপ্লিট করেন, অথবা মাস্টার্স কমপ্লিট আছে, কোনো জব এক্সপিরিয়েন্স নেই, যদি আপনি এই ক্যাটাগরি হয়ে থাকেন, তখন আপনার জন্য এই সাজেশনগুলো ছিল আপনার জন্য। কানাডায় কিন্তু অবশ্যই স্টুডেন্ট প্রয়োজন, কানাডায় কিন্তু অবশ্যই ইমিগ্রেন্ট প্রয়োজন। ইমিগ্রেন্ট ছাড়া, স্টুডেন্ট ছাড়া কিন্তু কানাডায় চলতে পারবে না। ওকে, তো
তাহলে এই বয়সটা হয়ে গেল। এখন এই বয়সটা সেক্টর নিয়ে আমাদের কথা শেষ। আচ্ছা, এবার বয়স রেঞ্জ হচ্ছে 25 থেকে 30 পর্যন্ত। এবার তার বয়স রেঞ্জ 25 থেকে নিয়ে 30 এর বয়স রেঞ্জ খেয়াল করে দেখুন। এখন এই বয়স রেঞ্জে যারা আছেন, অর্থাৎ 25 থেকে নিয়ে 30 বয়স রেঞ্জে যারা আছেন, তারা কিভাবে আছেন খেয়াল করে দেখুন। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলবো, তারা আপনারা হয়তো বা ব্যাচেলর কমপ্লিট করেছেন, ব্যাচেলর কমপ্লিট করার পরে আপনাদের 2 বছর বা 3 বছর বা 4 বছর জব এক্সপিরিয়েন্স আছে, অথবা আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, কমপ্লিট করার পরে আপনার হয়তো বা 1 বছর, 2 বছর, 3 বছর অথবা 4 বছর আপনার জব এক্সপিরিয়েন্স আছে। কেমন? আচ্ছা, তাহলে এই প্রোফাইলটা নিয়ে আপনি কি করবেন? এই ধরনের প্রোফাইল নিয়ে আপনি কি করবেন? খেয়াল করে দেখুন, 2 ধরনের জিনিস। এক ধরনের জিনিস হচ্ছে যে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন, শুধু ব্যাচেলর কমপ্লিট করেছেন, কোনো মাস্টার্স কমপ্লিট নাই, বাট জব এক্সপিরিয়েন্স আছে, আপনার জন্য এক ধরনের কথা আসবে। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার 3 বছর জব এক্সপিরিয়েন্স আছে, আপনার জন্য আরেক ধরনের কথা আসবে। খেয়াল করে দেখুন, যদি ব্যাচেলর কমপ্লিট করে থাকেন, শুধু ব্যাচেলর, বাট আপনার কাছে জব এক্সপিরিয়েন্স 3 বছর 4 বছর, আপনার জন্য সাজেশন থাকবে আপনি বাংলাদেশে একটি মাস্টার্স কমপ্লিট করার ট্রাই করেন। নাম্বার 1, বয়স যদি 30 এর মধ্যে থাকে, যদি আপনার বয়স 26 বছর বা 27 বছর হয়েছে, তো আপনি 1 বছর একটি মাস্টার্স কমপ্লিট করা অবশ্যই ট্রাই করেন, যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এটা করার ট্রাই করেন, অথবা আপনি স্টুডেন্ট ভিসায় মুভ করেন কানাডায়। কারণ এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু আপনার অ্যাকচুয়ালি হবে না। এক্সপ্রেস এন্ট্রিতে ইউ হ্যাভ নো চান্স, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ নো চান্স ইন এক্সপ্রেস এন্ট্রি, বিলিভ মি। শুধু মাস্টার্স কমপ্লিট 3 বছর জব এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ নো চান্স। ওকে, এটা মাথায় রাখতে হবে। সো আপনি কি করতে পারেন খেয়াল করেন, তার মানে আপনি কি হিসেবে আসতে পারেন, আপনি তখন স্টাডি ভিসায় আসতে পারেন, অথবা বাংলাদেশে জব করার অবস্থায় আপনি একটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারেন। বাংলাদেশে জব করার অবস্থায় আপনি একটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারেন। আচ্ছা, তাহলে মাস্টার ডিগ্রি যখন কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে কিন্তু আপনার হাতে কিন্তু কি হয়ে গেল, আপনার কাছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, আপনার কাছে জব এক্সপিরিয়েন্স আছে, তাই না? এই জব এক্সপিরিয়েন্স আছে, মাস্টার ডিগ্রি আছে। এই প্রোফাইল নিয়ে কিন্তু অবশ্যই 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 আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমি আরেকটু বলবো, এই জায়গাটা আরেকটু এমফাসাইজ দিয়ে বলবো, একটু গুরুত্ব দিয়ে বলবো। সেটা হচ্ছে স্যার, ধরেন আপনার শুধু ব্যাচেলর কমপ্লিটই আছে, 3 বছর জব এক্সপিরিয়েন্স আছে, কিন্তু কিন্তু আপনি যেই ফিল্ডে কাজ করেন, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ, আপনি যেই ফিল্ডে কাজ করেন, সেই ফিল্ডের যেই এনওসি লিস্ট আছে, এনওসি ও এ বি সি অথবা যে কোনো ক্যাটাগরি একটা এনওসি, সেই এনওসিটা কোনো একটা প্রভিন্সে, সেই এনওসিটা কোনো একটা প্রভিন্সে, নয়টা যে প্রভিন্সে, এই প্রভিন্সে যে কোনো একটা প্রভিন্সে আপনাকে অকুপেশন ইন ডিমান্ড লিস্টে আছে, অকুপেশন ইন ডিমান্ড লিস্ট আছে যদি থাকে, তখন কিন্তু আপনি পিএনপির জন্য মাস্ট অ্যাপ্লাই করবেন। ওই প্রভিন্সের পিএনপির জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখন আপনাকে এটা কে খুঁজে দিবে? আপনাকে এটা কে খুঁজে দিবে? আপনাকেই খুঁজতে হবে। কেউ আপনি খুঁজে দিবেন এটা, আপনাকেই খুঁজতে হবে। আপনার জব অনুযায়ী আপনাকেই এটা খুঁজতে হবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোতে। আপনি ইংরেজি পড়তে জানেন, আপনাকে অবশ্যই নিজেকে খুঁজে বের করতে হবে। কেউ আপনাকে খুঁজে দিবেন চলে এটা, ঠিক আছে? সেটা কিন্তু আপনার খুঁজে দায়িত্ব, এটা আপনাকে খুঁজতে হবে। এইটা হয়ে গেল যদি আপনার ব্যাচেলর কমপ্লিট থাকে। যদি আপনার ব্যাচেলর কমপ্লিট থাকে এবং এই ব্যাচেলর কমপ্লিটের সাথে সাথে আপনার 3 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, অথবা 1 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, অথবা 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনার যে জব এক্সপিরিয়েন্সটা সেটা যে কোনো একটি প্রভিন্সের অকুপেশন ইন ডিমান্ড লিস্টের মধ্যে পড়ে যাচ্ছে, তখন আপনি পিএনপি প্রোগ্রামের জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন, মাস্ট অ্যাপ্লাই করবেন। কিন্তু যদি এরকম না থাকে, তখন আপনি ট্রাই করবেন বাংলাদেশে বসে 1 বছরের একটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য, এবং অবশ্যই যেন আপনি আপনার 30 বছর হওয়ার আগেই যেন আপনি আপনার এক্সপ্রেস প্রোফাইল ওপেন করে আইটিএ পেয়ে যান। এটা আপনার জন্য কিন্তু মাস্ট সাজেশন। অথবা আপনি এখানে এসে আরেকটি মাস্টার ডিগ্রি অথবা আরেকটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করবেন, আপনি এখানে এসে করবেন, ঠিক আছে? এটা হলো আপনার জন্য সাজেশন। কিন্তু এবার আমি একটু বলবো, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা হয়ে গেছে, জবে আছেন 2 বছর বা 2.5 বছর বা 1.5 বছর বা 3 বছর জবে আছেন, তাদের জন্য বলবো বেস্ট উপায়, আপনাদেরকে কানাডা স্পেসিফিক ভাবে চাচ্ছে। সো আপনাদের জন্য কথা হচ্ছে, আপনারা এখন সব কনসেন্ট্রেশন নিয়ে আসবেন আইএলটিএস এ।
কারণ আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে, আপনার 2-2.5 বছর জব এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, 3 বছর জব এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনার জন্য মাস্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া। বিলিভ মি, আইএলটিএস প্রিপারেশন যদি আপনার হয়ে যায়, আপনি কিন্তু কানাডা অ্যাকচুয়ালি মুভ করতে পারবেন। হ্যাঁ, আইএলটিএস যদি আপনার গোছানো হয়ে যায়, আপনি কিন্তু কানাডায় অ্যাকচুয়ালি মুভ করতে পারবেন। এখানে মাথায় রাখতে হবে, আইএলটিএস এ কিন্তু আপনাকে জান প্রাণ লাগাই দিতে হবে। বিলিভ মি, আপনি ইংরেজিতে অনেক ভালো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আইএলটিএস এ ভালো করবেন না, এটা ফর শিওর। এখন কথা হলো, ভাই আপনি ভয় দিয়ে দিচ্ছেন। অ্যাকচুয়ালি না ভাই, আমি ভয় দিয়ে দিচ্ছেন। I'm speaking from my experience, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে কথা বলছি। Literally, it is not easy. It is not easy to get a high band score in IELTS. এটা একদমই ইজি না। এটা একদমই কি না বলেন তো, এটা একদমই কিন্তু ইজি না। আমাদের ব্যাপারটা একদমই সহজ না। ওকে, এখন আইএলটিএস ভালো করার জন্য আপনার ইচ্ছা করলে আমাদের প্ল্যাটফর্মে আসতে পারেন। আমাদের একটা লং প্রোগ্রাম আছে, আমাদের বিশাল একটা লং প্রোগ্রাম আছে। আমরা অনেক পুশ করি, নিজেরা অনেক পরিশ্রম করি, স্টুডেন্টের সাথে অনেক কাজ করার ট্রাই করি। আমাদের একটা বিশাল প্রোগ্রাম আছে। আমাদের প্রোগ্রামের খরচ 18,000 টাকা পড়ে। বিকাল 5টার যে ব্যাচ থেকে সেখানে 10,000 টাকা খরচ পড়ে, তাই না? সো এই যে আমাদের একটা প্রোগ্রাম আছে, ইচ্ছে করলে আপনারা আমাদের এখানে করতে পারেন, দুনিয়ার যে কোনো জায়গায় আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রিকোয়েস্ট থাকে আইএলটিএস এ কিন্তু ভালো স্কোর পাওয়ার। এখন আইএলটিএস এ কত স্কোর করতে? আইএলটিএস এ জেনারেলি বলে আপনাদেরকে, জেনারেলি বলে সিএলবি 9 তুলতে, একদম ভুল। জেনারেলি আপনাকে বলে সিএলবি 9 তুলতে, একদম ভুল কথা। এটা ছিল আগে, এটা আমরা আগে বলতাম, এটা আমরা যারা এক্সপার্ট এটা আমরা আগে বলতাম। এখন কিন্তু আমরা সিএলবি 9 বলি না। বাংলাদেশে কেউ যদি সিএলবি 9 এর বুলি আওড়ায় আপনার কানে যে সিএলবি 9 পেতে হবে, সিএলবি 9 পেলেই আপনি চলে যাবেন, একদম দাহা মিথ্যা কথা। ব্যাপারটা একদমই না। এটা আগে ছিল, এখন কিন্তু ব্যাপারটা এরকম নাই। এখন কিন্তু সিএলবি 9 অ্যাকচুয়ালি নাই। এখন কি হয়েছে, এখন স্পেসিফিক প্রোফাইল অনুযায়ী কিন্তু আপনার আইএলটিএস স্কোরটা বুঝাইতে হয়। স্পেসিফিক প্রোফাইল অনুযায়ী আইএলটিএস স্কোর বুঝাইতে হয়। অনেকের কিন্তু আইএলটিএস রাইটিং 7.5 লেগে যায়, অনেকের কিন্তু রিডিং এ 7.5 অথবা 8 প্রয়োজন হয়ে যায়, তাই না? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে বাংলাদেশে তো এটা আমরাই বলছি যে আগে যে সিএলবি 9 হইলে আপনার হয়ে যাবে, বাট আমরা এখন কিন্তু বলতেছি যে সিএলবি 9 হলে কিন্তু আপনি একটা কমফোর্ট জোনে বসে থাকতে পারবেন না। অ্যাবসলিউটলি না, একদমই না। আপনার বয়স 30 এর নিচে, আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে, আপনি যদি চিন্তা করেন সিএলবি 9 পেলে আপনার হয়ে যাবে, একদমই না, হবে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু স্পেসিফিক আপনার স্কোর দরকার হয়। আমরা আমাদের স্টুডেন্টদের জন্য ফাইনালি যখন আমরা শেষের দিকে ক্লাসগুলো করাই, তখন তাদের জন্য ফাইনালি আমরা এই সেটআপটা করে দিই যে আপনার জন্য স্পেসিফিকলি কত আইএলটিএস স্কোর লাগবে। অ্যাকচুয়ালি এটা আমরা করে দিই, এটা আমাদের স্টুডেন্টের জন্য আমরা করে দিই। অ্যাকচুয়ালি সবার জন্য এটা করা সম্ভব না। সো যাদের বয়স 25 থেকে 30, তাদের জন্য 2 ক্যাটাগরি কথা বলেছিলাম। তাদের জন্য 2 ক্যাটাগরি। এক ক্যাটাগরি হচ্ছে শুধুমাত্র ব্যাচেলর কমপ্লিট করা, জব এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য 2 ধরনের সাজেশন। একটা সাজেশন হলো হয় আপনি স্টাডি ভিসায় চলে আসেন এখানে মাস্টার ডিগ্রি করার জন্য, অথবা আপনি পিজিডি প্রোগ্রামের জন্য চলে আসেন, এটা একটা সাজেশন। অথবা আপনি বাংলাদেশে একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন, সাথে সাথে আইএলটিএস প্রিপারেশনটা ভালো করে নেন, এবং ফাইনালি 30 বছর হওয়ার আগে আপনি আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা ওপেন করেন এবং আইটিএ লাভ করেন। এটা হলো আপনাদের সাজেশন। আর যারা 25 থেকে 30 বছরের মধ্যে আছেন, বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে, জব এক্সপিরিয়েন্স আছে 2.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাবে, যারা এরকম আছেন, তাদের জন্য সাজেশন হচ্ছে আইএলটিএস এ ভালো করা, অ্যাট এনি গিভেন কস্ট আইএলটিএস এ ভালো করা। এবং 30 বছরের আগেই আপনি যেন অবশ্যই এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলে আইটিএ লাভ করেন, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট। এবং অবশ্যই যেন আপনি যদি বিবাহিত হন, আপনারা দুজনে মিলে আপনাদের স্কোর কত সেটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু ভুল করা যাবে না। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি ক্ষতিকর হয়ে যাবে। সো এই জিনিসটা হয়ে গেল, এই জিনিসটা আমি আলোচনা করে ফেললাম। এখন 30 বছর পর্যন্ত ছিল তাদের জন্য। এবার 30 থেকে নিয়ে অর্থাৎ 31 বছর, অ্যাকচুয়ালি 31 বছর থেকে 35 বছর যে সিচুয়েশনটা আছে, তাদের জন্য একটা কথা বলবো। তাদের জন্য ডিফারেন্ট প্ল্যানিং। সবার প্রথম ট্রাই করতে হবে আপনি যেই ফিল্ডে আছেন, আপনি যে ট্র্যাকে আছেন, সেই ফিল্ডে বা সেই ট্র্যাকে কোনো ধরনের কোনো অকুপেশনাল ডিমান্ড কানাডার কোনো প্রভিন্সে আছে কিনা সেটা খুঁজে বের করেন আপনি ফার্স্ট ক্লাস, যাতে করে আপনি পিএনপি অ্যাপ্লিকেশন আসতে পারেন। অ্যাগেন পিএনপি অ্যাপ্লিকেশনেও কিন্তু আপনার আইএলটিএস অনেক ভালো স্কোর লাগবে অ্যাকচুয়ালি।
সো পিএনপি অ্যাপ্লিকেশন আসতে পারেন কিনা আপনি সেটা ফার্স্ট দেখেন। সেকেন্ড সেকেন্ড আপনি এবং আপনার ওয়াইফ, অথবা আপনি এবং আপনার স্পাউস দুজনে মিলে আইএলসে খুব ভালো স্কোর করে আপনার সিআরএস উঠাইতে পারেন কিনা সেটা দেখেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা দুজনে মিলে, কিন্তু সিঙ্গেল পারবেন না ফর শিওর। যারা 31 বছরের উপরে চলে আসতেছেন তারা সিঙ্গেল কখনো পারবেন না। তো আপনি এবং আপনার ওয়াইফ, একজন মেইন অ্যাপ্লিকেন্ট, একজন ছেলে যদি মেইন অ্যাপ্লিকেন্ট হয়, তার ওয়াইফ বাংলাদেশের সার্কামস্ট্যান্সেস অনুযায়ী তার ওয়াইফ অবশ্যই 30-এর নিচে হয় বয়সটা, 27-28 এরকম বয়সে হয়, তখন কিন্তু সে ভালো নাম্বার যোগ করতে পারে। খেয়াল করেন, বাংলাদেশে যারা স্পাউস হিসেবে থাকে তারা 2 জায়গায় পয়েন্ট যোগ করতে পারে, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে আইএলটিএস। এই 2 জায়গায় কিন্তু তারা পয়েন্ট যোগ করতে পারে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যারা 31-এর উপরে, যারা মেইন অ্যাপ্লিকেন্ট বা 31 বছরের যারা উপরে, 31 থেকে 35 রেঞ্জে আছেন, তারা অবশ্যই আপনার ওয়াইফের অথবা আপনার স্পাউসের মাস্ট আইএলটিএস স্কোর লাগবে, ভালো স্কোর লাগবে। সাথে সাথে তাদের এডুকেশনের স্কোর অবশ্যই লাগবে যদি আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আসতে চান, অর ইভেন পিএনপিতে যদি আপনি আসতে চান। এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, এখন ধরেন এক্সপ্রেস এন্ট্রিতে আসার কোনো চান্স নেই, অথবা পিএনপি তো আপনার হচ্ছে না, এক্সপ্রেস এন্ট্রিতে আসার কোনো চান্স নেই, অথবা পিএনপি তো আপনার হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। কিন্তু এখানে একটা অনেক বড় কিন্তু আছে এখানে। সেই কিন্তুটা হচ্ছে, যখন আপনি স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি 1 বছরের প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন। খেয়াল করুন, আমি একটা জায়গায় বলেছি 2 বছর প্রোগ্রাম মাস্ট, এখন বলছি 1 বছরের প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করা। কেন সেটাও বলে দিব, এবং পরবর্তীতে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। তাহলে কি করতে হলো, 1 বছরের প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। 1 বছরের প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করুন। এখন এই যে 1 বছরের প্রোগ্রামের জন্য যে আপনি অ্যাপ্লাই করেন, এটা হতে পারে মাস্টার্স প্রোগ্রাম, এটা হতে পারে যে কোনো ধরনের ডিপ্লোমা প্রোগ্রাম, এটা হতে পারে যে কোনো ধরনের পিজিডি প্রোগ্রাম। কিন্তু এই প্রোগ্রামটা অবশ্যই হইতে হবে, আপনার জবের সাথে রেলেভেন্সি মিল করে। এই প্রোগ্রামটা অবশ্যই হইতে হবে আপনার জবের সাথে রেলেভেন্সি মিল করে, এটা কিন্তু মাস্ট। এখন ধরেন আপনি অ্যাপ্লাই করলেন স্টাডি ভিসা, আপনি স্টাডি ভিসায় চলেও আসেন 1 বছরের। আপনি যখন চলে আসবেন, খেয়াল করেন, আপনি যখন চলে আসবেন কানাডা, যখন চলে আসবেন 1 বছরের প্রোগ্রাম করতে, তখন আপনার কাজ হলো এই 1 বছরের প্রোগ্রাম শেষ করে সাথে সাথে আপনি সেকেন্ড আরেকটি মাস্টার প্রোগ্রাম অথবা সেকেন্ড আরেকটি প্রোগ্রাম আরেক বছরের জন্য করে ফেলা। খেয়াল করুন, আপনি 1 বছরের প্রোগ্রাম শেষ করে ফেলছেন, শেষ করার পর সাথে সাথেই আপনি আরেক বছরের প্রোগ্রামের জন্য, স্টাডি ভিসা আরেক বছরের প্রোগ্রামের জন্য আরেকটি নতুন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। আপনি কিন্তু ভিসা খুব সহজে পেয়ে যাবেন, কোনো ওয়ারি নেই, বিকজ আপনি কানাডাতে পাবেন। সো আপনি ভিসা পেয়ে গেলে এইবার খেয়াল করেন, আপনি 1 বছর পড়ালেখা করেছেন, মাঝখানে কোনো গ্যাপ না নিয়ে, 1 বছর পড়ালেখা করে কিন্তু আপনি 1 বছর ওয়ার্ক পারমিট পাওয়ার কথা, কিন্তু আপনি ওয়ার্ক পারমিট না নিয়ে আপনি আরেক বছর পড়ালেখা করেছেন, তাহলে এখন আপনার 2 বছরের পড়ালেখা হলো। যখন আপনার 2 বছরের পড়ালেখা হয়ে যাবে, অটোমেটিকলি আপনি 3 বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এখন কথা হলো, ভাইয়া তাহলে প্রথমেই তো 2 বছরের প্রোগ্রামের জন্য আসতে পারি? নো, 2 বছরের প্রোগ্রামে কিন্তু আসলে আপনি আবার ভিসা দিবে না। কারণটা কি? আপনি আপনার বয়সের রেঞ্জে 31 থেকে 35 এমন একটা বয়সের রেঞ্জে আছেন যখন আপনার উচিত আপনার ফ্যামিলিতে সবচেয়ে বেশি সময় দেওয়া, বাট ওটা আপনি না দিয়ে কি করবেন, এখানে 2 বছর সময় কাটাবেন, এটা হয় না। তাহলে কি, তাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ভাই, আমার জবের জন্য, আমার জবের পার্সপেক্টিভের জন্য, আমার জবে উপরে উন্নতি করার জন্য, ডেভেলপমেন্টের জন্য, প্রমোশনের জন্য আমাকে এখন একটা ফরেন ডিগ্রি দরকার, এবং এই 1 বছরের ডিগ্রি কমপ্লিট করে এসেই আমি আবার বাংলাদেশে ফিরে এসেই আমি কিন্তু আমার জবে কিন্তু উন্নতি লাভ করতে পারবো, সাথে সাথে আমি আমার ফ্যামিলিতে কিন্তু আরো কি করতে পারবো, উন্নতি নিয়ে আসতে পারবো। এটা কিন্তু প্রুভ করতে হয় এসওপির মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা যখন করে ফেলবেন, যখন ভিসা হয়ে যাবে, এই দেশে আসার পরে তখন আপনি কিন্তু আরেকটা প্রোগ্রাম আপনি নিতে পারবেন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, বাট ফার্স্ট তো ভিসাটা তো হোক, ফার্স্ট তো আপনি আসেন। এই জন্য মাথায় রাখতে হবে, যখন আপনি 1 বছরের প্রোগ্রামের জন্য আসবেন, যেটা অনেক বড় একটা হেল্প, যখন আপনি 1 বছর প্রোগ্রামের জন্য আসবেন, তখনই কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটাও অনেক কমে আসবে। অনেকে বলে যে ব্যাংক স্টেটমেন্ট 40 লাখ দেখাতে হবে, 50 লাখ দেখাতে হবে, বাকওয়াস কথাবার্তা, টোটালি বাকওয়াস কথাবার্তা। তাহলে কত দেখাতে হবে ভাইয়া, তাই না? 1 বছরের প্রোগ্রাম, খেয়াল করেন, 1 বছরের প্রোগ্রামে যদি টিউশন ফি হয় 15 লক্ষ টাকা, 1 বছরে 15 লাখ টাকা জীবনে পাবে না। 14 লাখ থেকে 12 লাখ, 12 লাখ থেকে 14 লাখ, বা 15 লাখই ধরেন আপনি। 15 লক্ষ টাকা হচ্ছে আপনার 1 বছরে টিউশন ফি, তাই না? আচ্ছা, আর আপনি 1 বছরে থাকা খাওয়া যদি ধরেন আপনার
12,000 কানাডিয়ান ডলার, হ্যাঁ, প্রতি মাসে 1,000 কানাডিয়ান, সবচেয়ে হাইয়েস্ট খরচ ধরেছেন আপনি 12,000 কানাডিয়ান ডলার যদি ধরেন, তাহলে 12,000 কানাডিয়ান ডলারে আপনার আসবে কত? 12,000 কানাডিয়ান ডলারে আপনার 10,000 6 লাখ, 6 লাখে আসলে 7 লাখ 8 লাখ টাকার মতো অলমোস্ট। ধরেন এখানেও 10 লাখ টাকা, 10 লাখ টাকা আপনার থাকা খাওয়ার খরচ হবে 10 লাখ টাকা, আর টিউশন ফিতে খরচ হবে 15 লাখ। তাহলে 15 লাখ যোগ 10 লাখ সমান 25 লক্ষ টাকা। এই 25 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট দেখালে কিন্তু আপনি ক্লিয়ার। এই 25 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি আপনি দেখাইতে পারেন যে ভাই আমার কাছে 25 লক্ষ টাকা আছে, এই 25 লক্ষ টাকা খরচ করে আমি পড়ালেখা করতে আসবো, আমার 1 বছর পড়ালেখা খরচ এই যে গুছানো হবে, এটা দেখাইতে পারলে কিন্তু আমরা ব্যাংকের স্টেটমেন্ট ক্লিয়ার। তাহলে কিন্তু 40 লক্ষ 50 লক্ষ টাকা দেখানো দরকার নেই। কিন্তু এখানে দেখানো দরকার কি, সাথে সাথে আপনার দেখানো দরকার আপনার ওয়েলথ ইভ্যালুয়েশন খুব ভালো হওয়া দরকার, যেই কারণে আপনি বাংলাদেশে আবার ফিরে আসবেন। আপনার নামে প্রচুর ওয়েলথ থাকতে হবে, অথবা বাবা মায়ের নামে প্রচুর থাকতে হবে, যে ওয়েলথের কারণে, সম্পদের কারণে আপনি আবার দেশে ব্যাক করবেন। কিন্তু লেখাপড়ার খরচ বাবদ এবং থাকা খাওয়ার খরচ বাবদ 1 বছরের জন্য কিন্তু 25 লক্ষ টাকা দেখাতে পারলে কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছে টাকাটা। সো 1 বছরের প্রোগ্রামে আসা কিন্তু অ্যাকচুয়ালি সহজ, আসলে সহজ। কাদের জন্য এই কথাগুলো বলছি আমি আবার মনে করে দিচ্ছি, যাদের বয়স 31 থেকে 35-এর ঘরে আছে তাদের জন্য কিন্তু এই কথাটা বলছি, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাদের জন্য এই কথাগুলো হয়ে গেল। তার তাদের জন্য আমি আবার র্যাপ আপ করে দিই এখানে। তাদের জন্য কি কি কাজ? প্রথমত 31 থেকে যাদের বয়স 35 বছর, তারা চেষ্টা করতে হবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আইএলটিএস এ ভালো স্কোর করে এক্সপ্রেস নিতে হয় কিনা এটা ট্রাই করা। সেকেন্ড, পিএনপি তে হয় কিনা এটা ট্রাই করা। থার্ড, স্টাডি ভিসায় আসা। স্টাডি ভিসায় আসলে অবশ্যই 1 বছর, অবশ্যই 1 বছরে আসে, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এরপরে 36 থেকে 45 বছর এই রেঞ্জটা, 36 থেকে 35 বছর এই রেঞ্জটা খেয়াল করেন। এই রেঞ্জে যারা আছেন, 36 থেকে 45 বছর এই রেঞ্জে যারা আছেন, তাদের জন্য আমি বলবো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনাদেরকে পিএনপি প্রোগ্রামগুলো খেয়াল রাখতে হবে। অনুবীক্ষণ যন্ত্র মন্ত্র, পিএনপি প্রোগ্রামগুলো আপনার অনুবীক্ষণ যন্ত্রগুলো খেয়াল রাখতে হবে, যাতে করে আপনি পিএনপি প্রোগ্রামে সিলেক্টেড হন, বিকজ পিএনপি প্রোগ্রাম আপনার জন্য বেস্ট এভার পসিবল সলিউশন। আচ্ছা, এরপরে এক্সপ্রেসিভিতে would be really tough. No, expressivity would be really tough. It will not work out for you guys, okay? এরপরে স্টাডি ভিসা, ইয়েস ইট ক্যান ওয়ার্ক এ বিট, এটা হইতে পারে, এটা অবশ্যই হইতে পারে। আমার পরিচিত বড় ভাইরাই এখানে আছেন যারা 40, 45, 42 বছর বয়সে তারা স্টাডি ভিসা এসেছেন, হইতে পারে, বাট সার্কামস্ট্যান্সেস ডিফারেন্ট। কিভাবে খেয়াল করে দেখেন, এখানে যারা 36-এর পরে 45 করে, 36 থেকে 45 বছর পরে আছেন, তাদের জন্য সাজেশন কি? পিএনপি নাম্বার 1, পিএনপি অ্যাট এনি গিভেন কস্ট, পিএনপি করা। আচ্ছা, তারপরে রুরাল নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম মাস্ট, ঠিক আছে? আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম মাস্ট। এই প্রোগ্রামগুলো অবশ্যই দেখেন আপনি। এই প্রোগ্রামগুলো দেখতে হলে আপনাকে আইএলটিএস কিন্তু ভালো করতে হবে। আচ্ছা, এরপরে স্টাডি ভিসা। স্টাডি ভিসাতে যদি আপনি আসতে চান, এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যদি স্টাডি ভিসা আসতে চান সেখানে আপনাকে ডকুমেন্ট প্রডিউস করতে হবে। ডকুমেন্টটা কি? ডকুমেন্টটা হচ্ছে আপনি আপনার অফিস থেকে এনওসি কালেক্ট করতে হবে। এনওসি কালেক্ট করতে হবে। এই এনওসিটা গুরুত্বপূর্ণ এই জন্য যে তারা আপনাকে একটা সার্টিফাই করবে যে আমি অমুক ব্যক্তিকে 1 বছরের প্রোগ্রামের জন্য ছেড়ে দিচ্ছি, সে 1 বছর লেখাপড়া কানাডায় করে এসে আবার আমার কোম্পানিতে জয়েন করতে পারে, এরকম একটা লেটার আপনাকে শো করাতে হবে। শো করাতে পারেন আপনার স্টাডি পারপাসের সাথে, আপনার ডকুমেন্টসের সাথে, অ্যাড হিউজ ভ্যালু টু দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে? Otherwise, it's really tough to get that study visa if you are in the age bracket of 36 to 45. Okay, so 36 থেকে 45 বছর পর্যন্ত যারা আছেন তাদের জন্য আমাদের সাজেশন, আমাদের কথা কি, তাদের জন্য আমাদের কথা হচ্ছে প্রথমত পিএনপি প্রোগ্রাম খুব ভালোভাবে দেখতে হবে, এটা মাস্ট, এটা কোনোভাবে মিস না হয়। দ্বিতীয়ত আপনাদের অবশ্যই আইএলটিএস এ ভালো স্কোর করে পিএনপি প্রোগ্রামগুলো স্ট্রং করতে হবে। এরপরে কি? স্টাডি ভিসা আপনাকে দেখতে হবে। যদি আপনি স্টাডি ভিসা আসতে পারেন, ইট উইল বি গ্রেট ফর অল অফ ইউ। अगेन 36 থেকে 35 বছর বয়স, 1 বছর প্রোগ্রামের জন্য টার্গেট করবেন, ভুলেও 2 বছর টার্গেট করবেন, 1 বছর প্রোগ্রামের জন্য টার্গেট করবেন, ঠিক আছে? এবং 1 বছর প্রোগ্রামের জন্য বেশি খরচও মানে বেশি ব্যাংক স্টেটমেন্টে শো করতে হবে না আপনাকে। সো আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, খেয়াল করুন। আজকে আমরা বয়স 18 থেকে নিয়ে 25 আলোচনা করেছি, 25 থেকে নিয়ে 30 আলোচনা করেছি, 31 থেকে নিয়ে 35 আলোচনা করেছি,
36 থেকে নিয়ে 45 আলোচনা করেছি। প্রত্যেকটা বয়স রেঞ্জে নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, এবং যে যেখানে আছেন, যে বয়স রেঞ্জে আছেন, সে কি করতে পারেন সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা এখানে করলাম। এবং আশা করি এই আলোচনা আপনাদের অবশ্যই অনেক 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 মানে হেল্প করেছে এবং আপনাদেরকে প্ল্যানটা সেট আউট করতে হেল্প করবে। ওকে, সো এখন অ্যাকচুয়ালি আমি প্রশ্ন নিব আপনারা। আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশ্ন করেছেন এখানে। আমি দেখতে পাচ্ছি আফরোজা প্রশ্ন করেছেন। আফরোজা, আপনার মাইক্রোফোন অন করে প্রশ্ন করুন। আর যারা প্রশ্ন করেছেন তারা হ্যান্ড রেজ করেন জুমে, কোনো সমস্যা নেই। আফরোজা, আপনি যদি আপনার মাইক্রোফোন অন করে প্রশ্ন না করতে পারেন, আমি সামনের দিকে যাব। পারভিন সুলতান আপু, আপনার প্রশ্ন করুন। আচ্ছা, উনি যে প্রশ্ন না করতে দেন, ওকে ফাইন। আমি এখানে দেখতে পাচ্ছি শিমু হাত তুলেছেন। শিমু, আপনার আচ্ছা, ওয়ালাইকুম সালাম। পারভিন সুলতান আপু, প্রশ্ন করুন আপনার। জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আমার তো মাস্টার্স কমপ্লিট, হ্যাঁ, বাট এখন গ্যাপ আছে প্রায় 5-6 ইয়ার্স। সেক্ষেত্রে স্টাডি ভিসার জন্য মানে কিন্তু কোনো জব এক্সপিরিয়েন্স নাই। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবো, আর ফ্যামিলি সহ করা যাবে কিনা ডিপেন্ডেন্ট ভিসায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এবার একটু খুব সবাইকে খুব ক্লিয়ারলি বলি এবং খুব ভালোভাবে বলি। ইউ সি, লজিক্যালি কেউ চিন্তা করতে হবে আমাদের। আমরা যে লজিক্যালি চিন্তা করি, আমাদের অ্যান্সারে চলে আসবে। ফার্স্ট অফ অল, মাস্টার্স কমপ্লিট করা, দেন আপনার একটা স্টাডি গ্যাপ আছে। প্রথমে ব্যাখ্যা করতে হবে কেন আপনার স্টাডি গ্যাপ আছে। এখন ব্যাখ্যা করার দরকার নেই, প্রথমে আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনার স্টাডি গ্যাপটা কেন আছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি আবার এই 4 বছর বা 5 বছর লেখাপড়ার গ্যাপ শেষ করে হঠাৎ করে কেন লেখাপড়ায় ফিরে আসতে চান, লজিক্যাল এক্সপ্লেনেশন শো করতে হবে, মাস্ট। এটা না শো করতে পারলে অনেক বড় বিপদ, ভিসা হবে না। এরপরে কথা কি, এরপরে কথা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু সিঙ্গেল অ্যাপ্লিকেশন করা উচিত, নট উইথ দি স্পাউস, স্পাউস সহ ভুলেও না। কারণটা কি, কারণ স্পাউস সহ অ্যাপ্লাই করলে, হ্যাঁ অ্যাপ্লাই তো করা যায়, আমরাই তো করে দিতে পারি অ্যাপ্লাই, অবশ্যই অ্যাপ্লাই করা যায়, বাট ভিসা হওয়ার চান্সেস আর ভেরি স্লিম, খুবই স্লিম। ভিসা হওয়ার চান্সেস আর ভেরি স্লিম। কারণ লজিক্যালি যদি চিন্তা করেন, আপনি আসবেন, আপনার বাচ্চা আসবে, আপনার হাজবেন্ড আসবেন। সো ইউ সি, কানাডা কি দেখতেছে, কানাডা দেখতেছে যে ভাই একসাথে একটা ফ্যামিলি চলে আসতেছে। সো এরা তো জীবনেও কানাডা থেকে নিজের দেশে ব্যাক করবে না, এরা তো এখানে থাকতে আসতেছে, পড়ালেখা হলো একটা ছুতা। সো এইটা যখন চলে আসে সামনে, তখন তারা সেকশন 21.6 নামে একটা সেকশন আছে, ওই সেকশনের আন্ডারে কিন্তু এই ভিসাটা রিজেক্ট করে দেয়। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো এটা অ্যাভয়েড করতে, কেন স্পাউস না নিয়ে। কারণটা আমি বলি, আপনি স্পাউস ছাড়া অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই, বাট উইদিন 6 মাস, 4 মাস 6 মাসের মধ্যে তো আপনি তার জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, সে তো চলে আসতে পারবে আপনার কাছে, তাই না? বাট ফার্স্ট অফ অল ট্রাই টু গেট দ্য ভিসা, আগে তো ভিসাটা পান। এবং আবারও বলবো সেটা হচ্ছে যে দুইটা জিনিস আপনার জন্য অবশ্যই ব্যাখ্যা করতে পারতে হবে। নাম্বার 1, যে আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে হঠাৎ করে কেন আপনার চাকরি 4 থেকে 5 বছর জব এক্সপিরিয়েন্স ছাড়া কেন গ্যাপ রইলো, সাথে আপনি এখন করে কেন লেখাপড়া ব্যাক করতে চান এবং সেটা কেন কানাডায় করতে চান, এবং অবশ্যই আপনাকে কিন্তু স্পাউস ছাড়া অ্যাপ্লাই করা উচিত এবং ডিপেন্ডেন্ট ছাড়া অ্যাপ্লাই করা উচিত। হোপ ইউ গট দ্য অ্যান্সার। ওকে, পারভিন আপু, এনি মোর কোয়েশ্চেনস পারভিন আপু আপনার কাছ থেকে? নো ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেন নিব হচ্ছে শিমুর কাছ থেকে। শিমু, আপনার প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। জি ভাইয়া, আমার যে মানে কারেন্ট প্রোফাইল সেটা হচ্ছে যে 35 এজ। এখন গ্রাজুয়েশনও কমপ্লিট করা, মাস্টার্সও কমপ্লিট করা। মাস্টার্স কমপ্লিট করে 2009 থেকে টিল নাও আমি জব করছি। এখন যখন আমি এক্সপ্রেস এন্ট্রির চিন্তা করলাম, এটা হবে না, আমার প্রোফাইল এক্সপ্রেস এন্ট্রির মতন না। এখন পিএনপি গুলো দিয়ে যদি চিন্তা করি, সেক্ষেত্রে সেটাও দেখা যাচ্ছে যে একটু আগে আপনি বললেন যে জব ইন ডিমান্ড খুঁজে বের করে দেখে দেন আমাকে ট্রাই করতে হবে কোনো পিএনপিতে। তো সেটাও মানে দেখা যাচ্ছে যে একদম দুদুল্যমান অবস্থায় হয়, অনেক সময় এটাও কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমি মানে আর কি উপায় অবলম্বন করলে, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়েই খুঁজছি যে আমি যে মানে কিছু একটা ধরতে পারবো বা করতে পারবো। এখানে আবার লং একটা স্টাডি গ্যাপও আছে। আমার স্টাডি গ্যাপ সেই 2009-এ আমি এমবিএ কমপ্লিট করেছি, তো তারপর থেকে কিন্তু আমি জবই করছি।
তো স্টাডি গ্যাপটাও অনেক আমার জন্য, মানে এরকম কোনো সাজেশন বা কোনো রাস্তা কি আপনি? সেটাই শিমাবু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন, ওয়ান্ডারফুল, খুব ভালো কোয়েশ্চেন ছিল। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা যদিও আমি দিয়েছি, তারপর আবার কানেক্ট করে দিই। আপনার একটা কোয়েশ্চেনের মধ্যে একটা ফ্ল আছে যে ভাইয়া স্টাডি গ্যাপ আছে। নো, ইউ ডোন্ট হ্যাভ এনি স্টাডি গ্যাপ, কারণ আপনি লেখাপড়া শেষ করার পরে জবে আছেন। সো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট হ্যাভ এনি স্টাডি গ্যাপ, ফার্স্ট কথা। সেকেন্ড, যারা 35-এর উপরে, যারা 36 থেকে 45 ঘরে আছেন, তাদের জন্য বলেছি প্রথম কথা যেটা আপনি বললেন ভাইয়া পিএমপি হবে কিনা। সো পিএমপি তো সলভ, এটা হবে না ধরেন। তারপর কি, তারা স্টাডি ভিসায় আসতে হবে। স্টাডি ভিসায় আসতে কিভাবে আসতে হবে? অবশ্যই আপনার যেই জবটা আপনি এখন করতেছেন সেই জব রিলেভেন্ট কোনো প্রোগ্রামে আপনাকে এখানে লেখাপড়া করতে আসতে হবে। সাথে সাথে সেটা যেন অবশ্যই 1 বছরের প্রোগ্রাম হয়। ওকে সীমাবু, এটা হলো আপনার জন্য সাজেশন। ওকে, মানে পিএমপিটা হবে না, এটাও হচ্ছে একটা মানে অপশন মোটামুটি করলে আমাকে যেটা ট্রাই করতে হবে যদি আমি আসতে চাই ওই স্টুডেন্ট ভিসা দিয়ে। ইয়েস স্টাডি পারমিটে আসতে হবে। জি, ঠিক আছে ভাইয়া, এবং থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। এবং এই ক্ষেত্রে আমি আরেকবার বলে দিই, এমফাসাইজ করে, আপনি বর্তমানে আপনি যে জবে আছেন, যেই জবের রোলটা আপনি পালন করছেন, ওই রোল অনুযায়ী একটা প্রোগ্রামে আসেন। তখন যে প্রোগ্রামে আসবেন 1 বছরের জন্য প্রোগ্রামটা হয়, 2 বছর প্রোগ্রাম যাতে না হয় আপনার। হ্যাঁ, এটা তো বললেনই। ঠিক তো আছে, সেই ক্ষেত্রে আবার এইমাত্র আরেকটা অ্যান্সারও আমি পেয়ে গেলাম যে স্পাউস সহ অ্যাপ্লাই করলে কখনোই হবে না। এখন ওইটা করলেও আগে নিজেই গিয়ে 6 মাস 5 মাস থেকে তারপরে এগুলা মানে কখনই হবে না কথাটা ওইরকম না, বাট হওয়ার চান্সেস আর লাইক লিটারালি 99% না। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউর ওয়েলকাম। আপনার কোশ্চেন Okay, ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও দ্য নেক্সট কোশ্চেন হচ্ছে ফারহানা আক্তার। ফারহানা আক্তার, আপনি বলেন, মাইক্রোফোন অন করে কোয়েশ্চেন করেন। ওয়ালাইকুম সালাম। জি। ভাইয়া প্রুফ অফ ফান্ডের ক্ষেত্রে আমার মা হচ্ছে স্পন্সর হবে, তার স্পন্সর হচ্ছে যে ইনহেরিটেড ওয়েলথ, সে তখন এমপ্লয়েড ছিল না, সোর্স অফ ইনকাম তো নাই, এক্ষেত্রে কি করবে? এটাই লিখবেন। আপনি একটা এফিডেভিট করবেন, এফিডেভিটের মধ্যে এটাই লিখবেন, তারপর সেটাকে নোটারি করবেন। উনি ওনার বাবার কাছ থেকে পেয়েছে বা মার কাছ থেকে পেয়েছে, সো ওটা তো কোনো ট্যাক্স না। ডকুমেন্টস নাই, কোনো ডকুমেন্টস নাই যে সে তার বাবার কাছ থেকে পেয়েছে, অনেক আগের একটা জিনিস। মানে যদি পার্সোনাল না হয়, জিনিসটা কি জমি? তারই পার্সোনাল ক্যাশ সেভিং। ক্যাশ সেভিং, তার ক্যাশ সেভিং না? আচ্ছা, এখন সেই ক্যাশ সেভিংটা কতদিন ধরে মেনটেন করতেছে ব্যাংকে? 20-25 বছর। তাহলে কোনো সমস্যা তো, এটা তো আপনি তো এখানে সোর্স অফ ইনকাম দরকার নেই, এখানে সোর্স অফ ইনকাম দরকার নেই। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ভাইয়া, হ্যাঁ, জাস্ট কিন্তু এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস এলওইতে দিতে হবে, লেটার অফ এক্সপ্লেনেশন দিতে হবে। সেটা হচ্ছে যে হাউ শি গট দ্য মানি, এবং এটা ওয়ারিড হয় না ইনশাআল্লাহ। কারণ আই থিঙ্ক আপনি আমাদের স্টুডেন্ট, am I রাইট? জি ভাইয়া, আপনার সমস্যা নেই, এটা তো আমি করে দিব, সমস্যা নেই। একটু টেনশনে ছিলাম। না টেনশন নেই। আরেকটা কোশ্চেন করে নেই, আমি আসলে জব করতাম 2018 শেষ পর্যন্ত, আর 2 বছর আমি আসলে অ্যাকচুয়ালি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, সো ওইটা এখন বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই গ্যাপটা আমি কিভাবে পূরণ করব? এই গ্যাপটা কিছুই পূরণ করবে না, সত্যি কথা বলবেন। সত্যি কথা বলবেন যে এই 2 বছর আমি বাংলাদেশের গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিয়েছি, বাট আলটিমেটলি হয় নাই। এখন আমি আবার ক্যারিয়ারে ব্যাক করতে হলে, আমি যদি স্টুডেন্ট ভিসা যদি আসেন, আপনি আমাকে বলেন তো, আপনার কি মাস্টার্স কমপ্লিট? না, আমার মাস্টার্স কমপ্লিট। ওহো, 4 বছরের এক্সপেরিয়েন্স জবের। তাহলে তো ঝামেলা, কারণ মাস্টার্স কমপ্লিট না থাকলে এক্সপিরিয়েন্স হবে না রে ভাই। না, আমি স্টুডেন্ট ভিসাতে। স্টুডেন্ট ভিসা ওইটা গ্যাপ করে পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোশ্চেন খুব ভালো ছিল। ওকে, এক্সেলেন্ট। সো নেক্সট হচ্ছে আমাদের সুদীপ্ত ভাই। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? ঠিক আছে ভাই, বলেন না। আমার 2টা কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যাদের এজ 26 to 30, তারা যদি 1 ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় যেতে চায়, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? যদি না সে কোনো প্রবলেম নাই। প্রবলেম নেই। নেই। আচ্ছা, আর নেক্সট কোশ্চেন হচ্ছে, সাপোজ আমি বিএসসি কমপ্লিট বা মাস্টার্সও কমপ্লিট, তো আমি যদি এখন ডিপ্লোমা প্রোগ্রামে ওখানে যাওয়ার পরে আমি সাধারণত বি ক্যাটাগরির এনওসি তে ওদের এখানে জব করতে পারবো পরবর্তীতে, এবং আমার বাংলাদেশে যে বিএসসি বা মাস্টার্স সার্টিফিকেট আছে সেটাও যদি পরবর্তীতে ইসিএ করে নিয়ে যায়, তাহলে কি আমি ওখানে তখন এ ক্যাটাগরির জন্য এলিজিবিলিটি হবো নাকি?
আমাকে বি ক্যাটাগরিতে করতে হবে? না, ব্যাপারটা হচ্ছে যেটা এ ক্যাটাগরির জন্য এলিজিবল হওয়া কোন সময়, ইমিগ্রেশন অ্যাপ্লাইয়ের সময় নাকি জবের সময়? জবের সময়। আচ্ছা, জবের সময়। একটা গুরুত্বপূর্ণ কথা সুযুক্ত ভাই, এখানে আপনি ডি ক্যাটাগরির জব করেও বহুত ধন সম্পদ ইনকাম করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডি ক্যাটাগরির জব করেও এখানে পিআর হওয়া যায়, সমস্যা নেই, ঠিক আছে? এরপরে উত্তরটা হইতেছে সেটা হলো যে আপনি বি ক্যাটাগরি জব করলে তো ক্লিয়ার, কোনো সমস্যা নেই, আপনাদের এ ক্যাটাগরি ঠেলে ঠেলে উঠতে হবে না ভাই। বি ক্যাটাগরি জব করলে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা নিয়ে ওরিড হয়েন না। এটা নিয়ে এই যে যে প্রশ্নটি আপনি ওরিড হইতেছেন যে আমি বাংলাদেশ থেকে যদি আমার ব্যাচেলর মাস্টার্স এর ইসিএ করিয়ে নিয়ে যাই, ওখানে লেখাপড়া শেষ করার পরে আমাকে বি ক্যাটাগরি জবে ল্যান্ড করতে হবে, তো আমি যদি জব খুঁজে এ ক্যাটাগরি পাই, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই ভাই। আপনি এখানে যে লেখাপড়া করেছেন সেই লেখাপড়ার ডেস্টিনেশন ছিল বি ক্যাটাগরি জব, বাট ইউ ম্যানেজ টু গেট এ ক্যাটাগরি জব। কেউ আপনাকে ধরে রাখেনি, কেউ আপনাকে বেঁধে রাখেনি, কেউ আপনাকে মানা সেটাই, করেনি। সেটার ক্ষেত্রে কি আমার বাংলাদেশের সার্টিফিকেটটা তখন হেল্প করবে নাকি সেগুলো না, না, তখন help- অবশ্যই আপনি তো বাংলাদেশের সার্টিফিকেট অবশ্যই ইসিএ করে নিয়ে আসবেন, মাস্ট। হ্যাঁ, এটা কিন্তু ভুল করবেন না, ঠিক ঠিক আছে। আছে? ঠিক আছে, হ্যাঁ, Thank you ভাই। থ্যাংক ইউ। You're welcome, ভাই, থ্যাংক ইউ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের শরীফ ভাই, মোহাম্মদ শরীফ ভাই বলেন। শরীফ ভাই পরে চিত্ত ভাই আসবে। হ্যাঁ, শরীফ ভাই বলেন। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি কিন্তু আপনার 05 জুন ব্যাচের শরীফ। আমি জানি আপনি আমাদের ব্যাচের, আমি জানি। আচ্ছা, তো ভাই জাস্ট একটা অপরচুনিটি পেলাম, এই জন্যই কোশ্চেনটা করছি। আমি অ্যাবভ 36 ইয়ার্স গ্রুপের, তো সেই ক্ষেত্রে আমি তো একাডেমিকের জন্য প্রিপারেশন নিচ্ছি, আপনি জানেন। এখন আপনি মাত্র আমি জাস্ট শুনলাম যে আপনি 1 বছরের ভিসা স্টাডি প্রোগ্রামের জন্য সাজেস্ট করেছেন এবং একটা এনওসি ম্যানেজ করার জন্য বলেছেন। তো আমার আসলে পার্সোনাল ইচ্ছা ছিল যে কম্পিউটার সায়েন্সের থেকে আমি মাস্টার্স করব 2 ইয়ার্সের কোনো ইউনিভার্সিটি আর কোনো কলেজ। তো যদি বছরের জন্যই আসি, সেটা আমি পরবর্তীতে ভাইয়া কিভাবে লিংক আপ করব? আর 2 নাম্বার হচ্ছে যে আমি ইনস্টিটিউশন সিলেকশনের ব্যাপারে কি আপনার কোনো হেল্প পাবো কিনা? আচ্ছা, আচ্ছা, প্রথম প্রশ্নটা কি যে 2 বছরের প্রোগ্রামের জন্য আসলে পরবর্তী লিংক আপ করব কেমন, এইভাবে? যদি 1 বছরের জন্য আসি তাহলে সেক্ষেত্রে 2 বছরের মাস্টার্স প্রোগ্রামের সাথে এটা আমি লিংক আপ করব। আচ্ছা, বলে দিচ্ছি। আপনি যেই ইউনিভার্সিটি বা যেই কলেজে আসবেন, সেই কলেজেই ওই একই প্রোগ্রাম, একই সাবজেক্ট উপরে দেখবেন 1 বছরের প্রোগ্রাম আছে। আপনি ওই 1 বছরের প্রোগ্রামে আসেন প্রথমে। আসার পরে আপনার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেন্টারই আছে আপনাকে গাইড করার জন্য। তারাই আপনাকে পরবর্তী, আপনি তাদেরকে গিয়ে বলেন যে এই ফলে আমার লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি আমি আরেকটা ডিগ্রি করবো এখান থেকে। আপনি যেটা বলেন, তারাই আপনার ভিসা এক্সটেনশন, তারাই সবকিছু করে আপনাকে পরবর্তী সেমিস্টারে নতুন একটা প্রোগ্রাম ভর্তি করা দিবে। তাহলে 2 বছরের প্রোগ্রাম হয়ে গেল আপনার, হ্যাঁ, মাস্টার হয়ে গেল 2 বছর প্রোগ্রাম। আচ্ছা, আর পরবর্তী কোশ্চেনের জন্য কি ছিল? যেহেতু ভাই ও হেল্প আমাদের থেকে 100% আপনার ইনস্টিটিউশন সিলেকশনের ব্যাপারে 100% হেল্প। আরে গতকালকে এক ভাইয়ের আপনার ইয়া করে দিছি, এনওসি, মানে এনওসি তো না, আপনার এসওপি লিখে দিছি, কিভাবে আপনি জিসিকে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা করে দিয়েছি, তারপরে আপনার ফাইল আপলোড করতে হবে কিভাবে সেটা দেখিয়ে দিয়েছি। গতকালকে এক ভাই করে দিয়েছে, আমাদের স্টুডেন্ট, সমস্যা নেই, আপনারটা করে দিয়েছি। আর ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে যে প্রশ্ন হলো যে পোস্ট, আমি যদি 1 বছরের জন্য আসি, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ডিউরেশনটা কতদিন হবে? 1 বছরে আসলে 1 বছর ওয়ার্ক পারমিট, 2 বছর লেখাপড়া শেষ করলে 3 বছর ওয়ার্ক পারমিট। সো 1 বছর লেখাপড়া শেষ করে কিন্তু কোনো মতেই আপনার ওয়ার্ক পারমিট নেওয়া যাবে না। 1 বছর লেখাপড়া শেষ করে আরেক বছরের লেখাপড়া ইন্টার করতে হবে, তাহলে টানা 2 বছর লেখাপড়া হয়ে যাবে, তারপর 3 বছর ওয়ার্ক পারমিট হবে, ঠিক আছে? আর ভাইয়া এই 1 বছরের জন্য আমি যে আমার এখানে বাংলাদেশে যে ব্যাংক সলভেন্সিটা দেখাবো, পরবর্তী ওইটা নিয়ে সমস্যা নেই। পরের জন্য যখন আমি আবার এক্সটেন্ড করবো, তখন কি আমাকে আবারও নতুন করে এখান থেকে দেখাতে হবে, না একবারই শুরুতেই একটা বিগ অ্যামাউন্ট দেখিয়ে দেওয়াটা ভালো হবে? যদি পারেন শুরুতে বিদেই প্ল্যান থাকে, শুরুতে বিগ অ্যামাউন্ট দেখে আসতে পারেন, তবে 1 বছরের দেখায় আসলেও কোনো সমস্যা নেই। কারণ যখন আপনি এখানে চলে আসবেন, তখন তারা শুধু চিন্তা করে যে তুমি এই যে পরবর্তী সেমিস্টারে যে ভর্তি হবা, টাকা আছে, আমি বললাম এই যে টাকা আছে, নাও ভর্তি করে দিবে। তারা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট চাইবে না, আমি একটু ক্লিয়ার করে দিই সবাইকে। তখন কিন্তু তারা ব্যাংক স্টেটমেন্ট চাইবে না নতুন করে। যখন আপনি ভিসা এক্সটেনশন করবেন, খেয়াল করেন,
যখন আপনি 1 বছর প্রোগ্রামের জন্য এসেছেন, কেমন? এখন ধরেন আপনি ভিসা এক্সটেনশন করবেন, ভিসা এক্সটেনশন করবেন। তো আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন সেকশনে গিয়েছেন যে ভাই আমি এই প্রোগ্রামটাও করতে চাই 1 বছরে। পরে বলবে ওকে ঠিক আছে, আমরা তোমার ভিসা এক্সটেনশন করাই দিচ্ছি, তুমি জাস্ট মানে এটার মানে ইয়াটা পাঠিয়ে দাও, কি বলে এটাকে, টিউশন ফিটা ডিপোজিট করে দাও। আপনি টিউশন ফি ডিপোজিট করে দেবেন, হয়ে যাবে এটা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, লাস্ট ওয়ান। হ্যাঁ, এই আমি যদি 1 ইয়ারের ভিসা জন্য আসি, তো আমার ফ্যামিলি, যেহেতু আমার ওয়াইফ আছে, আমার একটা ছোট বাচ্চাও আছে, একটা মেয়ে 3 ইয়ার্স, 4 ইয়ার্সে যাচ্ছে সে, তো সেটা কিভাবে, মানে আপনার আরে, সাজেশনটা কি? এটা তো আপনি 6 মাস, প্রথম 6 মাস পরে তাদের জন্য ফ্যামিলি গ্রাউন্ডে অ্যাপ্লাই করবেন, তখনই তারা চলে আসবে। আচ্ছা, মানে এটা আমি প্রথমবার 1 বছরের জন্য এসেই 6 প্রথম মাস 6 পরে মাস, তাদের জন্য হ্যাঁ apply? 1 বছর জন্য প্রথম 6 মাস পরে, এটা প্রথম 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। আচ্ছা, মেনি থ্যাঙ্কস ভাইয়া, পরে তাহলে আবার ক্লাসে কথা হবে। ইনশাআল্লাহ ভাই, ইউ ওয়েলকাম, ঠিক আছে। Take আর care of ভাবি yourself. কেমন আছেন? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে, বাই। এক্সেলেন্ট, ওকে। এরপরে আমাদের চিত্ত ভাই, হ্যাঁ চিত্ত ভাই বলেন। জি, গুড মর্নিং তৌহিদ ভাই। আরে কিসের গুড মর্নিং, আমার এখানে 12টা 16 বাজে, সকাল সকাল বলতে গেলে রাত 12টা 16। কোনো সমস্যা নেই, জি বলেন। হ্যাঁ, আচ্ছা, গুড মর্নিং। আমার প্রশ্ন ছিল যে আমার অনার্স হচ্ছে 3 বছরের, মাস্টার্স হচ্ছে 1 বছরের। সেক্ষেত্রে আমি অনার্স এবং মাস্টার্স, গ্রাজুয়েশন এবং মাস্টার্স দুইটারই যদি ইসিএ করাই, তাহলে তো আমার মাস্টার্স ইকুইভ্যালেন্সি আসবে না। কারণ একজন একটা বিকল্প বলল যে গ্রাজুয়েশনেরটা না করে শুধুমাত্র মাস্টার্স এর ইসিএ করাতে, মানে গ্রাজুয়েশন ড্রপ করে শুধুমাত্র মাস্টার্স এর ইসিএ করাতে। এটা সম্ভব কিনা, এটা এভাবে করা যায় কিনা, সম্ভব করা যায়। এবং সেক্ষেত্রে কি মাস্টার্স আসার পসিবিলিটি আছে কি? মাস্টার্স আসুক না আমি বলি, আপনার তো ওয়েট হওয়ার দরকার নেই, টেনশন দরকার নেই। প্রথমে খালি মাস্টার্সটা পাঠাইছেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, পাঠানোর পরে ধরেন মাস্টার্স আসে নাই, এটা খালি আসছে আপনার হ্যাঁ। ধরেন 1 বছরের ডিপ্লোমা ডিগ্রি বা 2 বছরের ডিপ্লোমা ডিগ্রি বা 4 বছরের ব্যাচেলার ডিগ্রি দিচ্ছে আপনি এই 1 ডিগ্রিতে, ঠিক আছে? অনেক সময় এটা দেয়, অনেকে মাস্টার্স 1 বছরে থাকে, বাট ইভালুয়েশন করার পরে তার আসে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে? তো ধরেন এটা আসছে আপনার কাছে, তখন আর কি করবেন? তখন ওই যে 3 বছরের যে ডিগ্রিটা ছিল সেটাও পাঠিয়ে দিবেন। সেটা পাঠিয়ে দেওয়ার পরে সেটা ইভালুয়েশন করে আসবে, সেটাও আরেকটা ডিগ্রি আসবে, তখন আমার 2 or more ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। না, এটাই জানার ছিল যে ব্যাচেলারটা না করে মাস্টার্সটা করা যায় কিনা। করেন ব্যাচেলার না করে মাস্টার্সটা করে দেখেন, যদি মাস্টার্সে সরাসরি পাওয়া যান তো পেয়ে গেলেন, আর যদি না পান তাহলে পরবর্তী ব্যাচেলারটা আবার পাঠিয়ে দিন, ঠিক আছে? থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম ভাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। এরপরে উর্মি আপু বলেন। রুমি আপু, হ্যাঁ রুমি আপু, সরি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাই বলেন। ভাইয়া আমার তো কোর্স শেষ হয়ে গিয়েছে, তো আমি চাচ্ছিলাম নভেম্বরের লাস্ট উইকে পরীক্ষা দিতে, মেইন পরীক্ষা আইএলটিএস। সেক্ষেত্রে আমার জন্য কিছু বলবেন ভাইয়া, আমি কি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, কেন কোনো সমস্যা নেই। তো আপনি এই মাসের শেষে, অক্টোবর না, আপনি এই মাসের শেষে মক টেস্ট দেবেন। আমাদের তো এই মাসের শেষে মক টেস্ট আছে, শেষের শুক্রবারটা, হ্যাঁ মানে আগামী শুক্রবার কিন্তু আপনি মক টেস্ট দেবেন আপনার, ঠিক আছে? দেওয়ার পরে ইনশাল্লাহ আপনি মক টেস্ট দেওয়ার পরে আমি আপনাকে ডিসিশন দিব যে আপনি পরীক্ষা দিবেন কি দিবেন না, ঠিক আছে? জি ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। পড়ালেখা কেমন চলছে? ভালো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, চলছে ভালো। Very good. আপাতত জবের থেকে 2 মাসের জন্য লিভ নিয়েছি, Very good. এখন বাসায় প্রিপারেশন নিচ্ছি। খুব ভালো করে প্রিপারেশন নেন। এনি স্পেসিফিক কোয়েশ্চেন, কোনো ঝামেলা, কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেনে সরাসরি আমাকে কোয়েশ্চেন করবেন। আমার মেসেঞ্জার সবসময় খোলা, হোয়াটসঅ্যাপ সবসময় খোলা, যে কোনো সময় কোয়েশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। মাথায় রাখবেন বাংলাদেশ সময় ফজর টাইম থেকে নিয়ে একদম 10টা, 10:30, 11টা পর্যন্ত একদম আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভাবে ফ্রি থাকি। তো আপনারা যারা আমাদের স্টুডেন্ট তারা অবশ্যই আমার সাথে কানেক্ট করতে পারেন। এই সময়ের মধ্যে ফ্রি বসে কথা বলতে পারবো 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ সময় দুপুর 3টা থেকে নিয়ে একদম রাত 12:30 পর্যন্ত আমার কাছে পাওয়া যায় না, ঠিক আছে? সো ওই টাইমটা অ্যাভয়েড করলে হবে, ওকে আপু? জি এক্সেলেন্ট, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। ইউ ওয়েলকাম, অবশ্যই ভালো থাকবেন আপনি। হ্যাঁ শিমু, কোয়েশ্চেন করেন আপনার। সরি ভাইয়া, আরেকবার নক দিচ্ছি। ভাইয়া, এই যে দেখা যায় যে সাসকাচুয়ান, তারপরে অ্যালবার্টা বা অন্যান্য যে প্রভিন্স গুলাতে বলে যে বেশি বয়সেও আমরা মানে লোক নিচ্ছি বা ওরকম, তো নিচে তো ওইটার জন্য সাসক্যাচুয়ানে 45 বছর পর্যন্ত এজ লিমিট নিচে তো।
হ্যাঁ দিচ্ছে। তো মানে ধরেন স্টাডি ভিসা ছাড়া হ্যাঁ আমি যদি ওই পিএনপি সাতকাচুয়ানের জন্য ট্রাই করি, আমি আমার কিছু মানুষজনের কাছ থেকে শুনেছি যে অনেক টাইম ধরে তারা করে বসে আছে, বাট কোনো পাচ্ছে না, রেসপন্স পাচ্ছে না। এদের প্রোফাইলও মোটামুটি ভালো। তো সেই ক্ষেত্রে আমি একটু এইটার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই সাতকাচুয়ানের আসল ঘটনাটা কি? কোনো ঘটনাই নেই, কোনো ঘটনাই নেই ভাই, কোনো ইজি কথা। আপনি হলেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট, উদাহরণ দিচ্ছি, হ্যাঁ আপনি হ্যাঁ বাংলাদেশের প্রেসিডেন্ট, কিন্তু সাসক্যাচুয়ানে এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্টের দরকার নেই। সাসক্যাচুয়ানে এই মুহূর্তে বাংলাদেশের একটা ব্যাচেলর পাস করা ছেলের দরকার। So, সে ব্যাচেলর পাস করা ছেলে নিতেছে, যখন প্রেসিডেন্টের দরকার পড়বে তখন প্রেসিডেন্ট নিবে। মানে ওই ডিমান্ড অনুযায়ী ওরা ওদের ডিমান্ড অনুযায়ী। এবং রিসেন্টলি তো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে বলি, গত 2 মাস 3 মাস আগেও বা ইভেন 4 মাস আগেও আপনার অ্যাকাউন্টেন্ট, স্রেফ অ্যাকাউন্টেন্ট জবের ডিমান্ড এসেছিল বাংলাদেশে। অ্যাকাউন্টেন্ট ভুরি ভুরি, সব অ্যাকাউন্টেন্ট ঘুমায় বাংলাদেশে, আল্লাহ রহমতে কেউই অ্যাপ্লাই করে না ঠিক মতো। সো অ্যাপ্লাই করে না, হয়ও না, অ্যাকাউন্টেন্ট নিচ্ছে, অ্যাকাউন্টেন্ট, স্রেফ অ্যাকাউন্টেন্ট, কিছু না। তো যাই হোক, অনেক হয়তো অ্যাপ্লাই করছে, বাট হাউ এভার আপনাদেরকে চৌকানা থাকতে হবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। যন্ত্র দিয়ে দেখতে দেখতে আবার ওদিক দিয়ে বয়স বেড়ে যায়, এই তো প্রবলেম। তাহলে স্টাডি ভিসা আসতে হবে, ঠিক আছে? ওকে, জি থ্যাংক ভাইয়া। ইউ ভেরি মাচ আপু। এরপরে সামনে একটা আপু কোশ্চেনটা নিই, সামনে একটা আপু কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, শুনতে পাচ্ছি ভাই, বলেন। ভাইয়া আমার দুইটা কোশ্চেন ছিল। এক হচ্ছে যে আমি তো জব করছি আর কি, তো স্কলারশিপ নিয়ে আসার কোনো অপরচুনিটি আছে কিনা, আর হচ্ছে যে যে আপনি এনওসির কথা বলেছেন খুব সম্ভবত সাবজেক্ট রিলেটেড কোনো বিষয়ে, এগ্রিকালচারের কি ওখানে কোনো ডিমান্ড আছে কিনা, এই দুইটা জিনিস একটু জানতে চাচ্ছি। ডিমান্ড তো অবশ্যই আছে, নুনাভূতে তো এগ্রিকালচার নিচ্ছে, ফার্মারও নিচ্ছে, এবং ফার্মাররাও আপনার ইয়ে আছে, জব এন্ড ডিমান্ড লিস্টে আছে। হ্যাঁ, আর আপনি তো ফার্মার না, প্রবলেম হলো এটা। হ্যাঁ আচ্ছা, আর স্কলারশিপ কি ম্যানেজ করা অ্যাভেলেবল, মানে কেমন? স্কলারশিপ ব্যাপারটা বলে দিচ্ছি। স্কলারশিপ মাস্টার্স এর ব্যাপারে স্কলারশিপ ইজ ভেরি টাফ। মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ ম্যানেজ করা ইজ লাইক ভেরি টাফ। এটা সরাসরি আপনার ফান্ডিংটা চলে যায় প্রফেসরের হাতে, কলেজের হাতে ফান্ডিং থাকে না। সরাসরি ফান্ডিংটা প্রফেসরের হাতে চলে যায়, প্রফেসর এটা ম্যানেজ করে, ঠিক আছে? প্রফেসরের কাছে ইমেল করতে হয়, রিসার্চ ওয়ার্ক থাকে, প্রফেসরের কাছে দিতে হয়, দিলে পরে তখন প্রফেসর এটা একটা পজিটিভ ফিডব্যাক দেয়। ওকে, আচ্ছা। আর আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনাদের স্কলারশিপ অনেকটা ডিপেন্ড করে কিসের উপরে? স্কলারশিপ অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলর, মাস্টার ডিগ্রি, রিসার্চ ওয়ার্কের উপরে, ঠিক আছে? মাস্টার্স এর যে স্কলারশিপটা বলি আমরা, সেটার উপর ডিপেন্ড করে। ওকে, আর আমরা আমি একটু বলি তাহলে ভাই। আর আমরা বলেন। হ্যাঁ ভাইয়া, আমার মাস্টার্স রিসার্চ আছে আর কি, আর মাস্টার্স এর সিজিপিএ আউট অফ 3.922 এন্ড অনার্স এ হচ্ছে 3.638 আউট অফ 4। এটা কবে লেখাপড়াটা কবে শেষ হয়েছে? 2009 এ শেষ হয়েছে, তারপর থেকে আমি জব করছি আর কি। আচ্ছা, এখন আবার রিসার্চ ওয়ার্কের দিকে ঢুকবেন, প্রথমেই তো আপনাকে প্রফেসর বলবে যে এতদিন ধরে জব কেন করছে। আমাদের তো ভাইয়া জব করার মাঝখানে আমাদের মানে স্টাডি রিলেটেড কিন্তু আমাদের অনেক রিসার্চে যাচ্ছে, এখন পিএইচডি করছে, মাস্টার্স করছে বিভিন্ন দেশে। আরে বাবা, সেটাই তো আমি তো বলছি, আসতে তো পারবেন, পিএইচডি তো করতে আসতে পারবেন, মাস্টার্স তো করতে আসতে পারবেন, বাট ফান্ডিং এর ব্যাপারটা হলো গুরুত্বপূর্ণ। ফান্ডিং তো প্রফেসরের হাতে থাকে, প্রফেসর ফান্ডিং কারে দিবে? প্রফেসর চিন্তা করবে যে আমি একটু সারা জীবন পড়ালেখা করছি, আমি একটু শান্তিপূর্ণভাবে এখন যাতে চাই, বাঁচতে চাই, আমি একটু নোবেল অর্জন করতে চাই, নোবেল বিজয়ী আমি বিজ্ঞানী হতে চাই। নোবেল বিজয়ী বিজ্ঞানী হইতে গেলে আমার কয়েকজন সহচর্য লাগবে, এই সহচর্য কয়েকটা আমাকে আনতে হবে। যেমন এখন এই যে কানাডিয়ান গভর্নমেন্ট চিকিৎসা শাস্ত্রে যত ইউনিভার্সিটি, যত কলেজ, সবাইকে ফান্ডিং দিয়ে যাচ্ছে এই রিসার্চ ওয়ার্ক চালাইতে, তাই না? সো এটা আসলে খুঁজে বের করতে হবে আপনার, ঠিক আছে? খুঁজে বের করতে হবে আপনার সাবজেক্ট রিলেটেড কলেজ ইউনিভার্সিটি গুলোর ওই ডিপার্টমেন্টের যেই টিচার থাকবেন, সেই টিচার বা ডিপার্টমেন্টের যে হেড থাকবে বা ডিপার্টমেন্টের যেই টিচার থাকবে, ওয়েবসাইটে ঢুকে তার ইমেইলে আপনার পুরো প্রোফাইল ইমেইল করতে হবে এবং বলতে হবে যে আপনি তার রিসার্চ ওয়ার্ক পছন্দ করেন, এই সেই বলতে হবে, আপনার রিসার্চ ওয়ার্কের সাথে তার রিসার্চ ওয়ার্ক মিলে, আপনি চান এখন আবার রিসার্চ ওয়ার্ক করতে, এভাবে করে তাকে কনভিন্স করে সে যদি আপনাকে ফান্ডিং এর ব্যাপারে একমত হয়, তখন ইনশাআল্লাহ সামনে আনা যাবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ইউ ওয়েলকাম। তবে আপনার এত বছর জব এক্সপেরিয়েন্স, আপনি তো ইমিগ্রেশনে আসবেন। ইমিগ্রেশনে মানে আসলে হুট করে ইমিগ্রেশনে গেলে তো আমাদের এইদিকে জবটা তখন আমরা কিভাবে দেখিয়ে যাব?
মানে মানে যেহেতু বিসিএস ক্যাডার আর কি, হুট করে জবটা ও, ছেড়ে আপনি দিয়ে তো তো বিসিএস যাওয়াটা ক্যাডার, হ্যাঁ ওয়ান হ্যাঁ, সাইড না আসলে। আপনি তো বিসিএস হ্যাঁ ক্যাডার। হ্যাঁ। না, বাংলাদেশে থাকেন, সবাই এসে বললে তো বিপদ। না সবাই যেতে চাচ্ছে এরকম না, কিন্তু মানে অপরচুনিটিটা জানতে চাচ্ছি যে আমি ধরেন আপু যে বিলিভ মি সবাই চলে আসতে চাইতেছে, সবাই হ্যাঁ লিটারালি সেটা বিভিন্ন কারণে হয়তো বা আর কি। আমি আসলে জানতে চাচ্ছি যে এটাই জানতে চাচ্ছি যে মানে হুট করে কি জব চাকরিটা এক্সপিরিয়েন্স ছেড়ে শো দেওয়া আপনার, যাওয়া না যাবে না চাকরি আসলে। ছাড়া ভুলেও দরকার নেই। আপনি হ্যাঁ সেটাই, জব সেটা করা এক্সপিরিয়েন্স, আপনি জব এক্সপিরিয়েন্স খুব সুন্দরভাবে শো করে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে এসে সফট ল্যান্ডিং করতে পারবেন। 6 মাসের একটা ছুটি নিয়ে আসবেন, এখানে সেটা সফট ল্যান্ডিং করবেন, সফট ল্যান্ডিং করে পিআর কার্ডটা নিয়ে বা বাংলাদেশে চলে যাবেন, শেষ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আগে আইএলটিএস স্কোরটা যদি করতে পারি আইএলটিএস তাহলে শুরু তখন করেন, তো আপনার আইএলটিএস শুরু আছেনই করেন, আপাতত। জব ছাড়া লাগবে না। সামনে জব ছাড়া লাগবে না, জব ছাড়াই সেটাই আসতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সেটাই ভাইয়া। হ্যাঁ ওয়েট ঠিক হয় না, আছে ভাইয়া, ঠিক দোয়া আছে। করবেন। হ্যাঁ, কি আমার না, ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। শরীফ ভাই আবার হাত তুলেছেন, শরীফ ভাই বলেন আপনার কোশ্চেন। জাস্ট সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে কেটে গেছে শরীফ ভাই, সম্পূরক প্রশ্ন পর্যন্ত শুনেছি, আমার সম্পূরক প্রশ্ন এই পর্যন্ত এনওসি শুনেছি, যে নিতে হবে সেটা কি কোনো রেসিট হবে? সম্পূরক প্রশ্ন পর্যন্ত শুনেছি, এরপরে শুনি নাই। প্রশ্নটা হচ্ছে যে আমার যে ভাই এখন শুনতে পাচ্ছেন? হুম, হ্যালো, হুম, হুম, এখন শুনতে পাচ্ছেন? ভাই আমি প্রশ্নটা হচ্ছে যে সেটা যে আমি নেব সেটা কি আমার এইচআর এর কাছ থেকে নিতে হবে না আমার লাইন ম্যানেজারের কাছ থেকে? লাইন ম্যানেজার, হ্যাঁ, লাইন ম্যানেজার, এইচআর, তারপরে আপনার রিপোর্টিং অফিসার, তার কাছ থেকে নিতে পারেন, বাট অফিসিয়াল লেটার হেডারে নিতে হবে আর কি। অথবা আমার ফাংশনাল ম্যানেজার, হ্যাঁ 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 হ্যাঁ, অফিসিয়াল লেটার ওকে থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম, এক্সেলেন্ট। সো আজকে মোটামুটি আমি অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমি সবাইকে কভার করেছি। অনন্য আপু বলেছে ভাইয়া আমার অফিস আমাকে এনওসি লেটার দেয় নাই, আমি অনেক ভয় আছি ভাইয়া। আমি অনেক ভয় আছি, আল্লাহ ভরসা, আপনার ইনশাল্লাহ হয়ে যাক, এই দোয়াই করি, আল্লাহ ভরসা। ওকে, সো এটা মোটামুটি সবার প্রশ্ন সলভ করেছি। আফরোজা আপা মাইক্রোফোন অন করেন নাই, আফরোজা আপা মাইক্রোফোন অন করেন নাই। উনি বলেছেন ভাইয়া আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন, যদি কারো হিস্টরি গ্যাপ থাকে তাহলে তাদের কি হবে, লাইক গ্রাজুয়েট ইন 2015 কমপ্লিট করার পরে যদি কোনো জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তাদেরকে এক্সপ্লেন করতে হবে কি করেছেন, গত 5 বছর কি করেছেন জবের পরে, সেটা এক্সপ্লেন করতে হবে, কেমন? ওকে, ফ্যান্টাস্টিক। আই হোপ যে আমি সবার কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, কেউ বাকি নাই। ফাইনালি আমি জিজ্ঞেস করবো আর কারো কি কোনো প্রশ্ন, মাহমুদ সবার সাথে প্রশ্ন করতে চাই। হ্যাঁ মামুন ভাইয়া বলো। কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ, বলে ফেলো। তুমি যে কি আমি ওষুধ একটু লেট করেছি বিষয় তুমি যদি কি ওষুধ যে আমি তো ফার্মাসিস্ট, বাবা ভেরি গুড, তুমি এসে বলবা। বাট মানে দুঃখের বিষয় এটা যে আমার কিন্তু কোনো সার্টিফিকেট নাই। আচ্ছা তোমার কোশ্চেন বলো ভাই। যে আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যেহেতু আপনার সাথে শেয়ার করেছিলাম আগে যে আমার ব্যাপারে স্টাডি বিষয়ে যেহেতু বলেছিলাম এসএসসি এইচএসসি, তো এখন আমার যেহেতু মাস্টার্স কমপ্লিট হয় নাই, তো সেহেতু আমি 2017-তে আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে পলিটিক্যাল সায়েন্সে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যেটা আমি মানে কি বিষয় মানে একা মানে ইয়েতে আসলে, ইমিগ্রেশন তো আর আমার দ্বারা হচ্ছে না যেহেতু আমার স্কিল নেই। সো এখানে মানে কিভাবে মানে কিসে আসলে এই ভিসা, তো যেহেতু আমার একাডেমিক থাকবে, এই ভিসাতে মানে কোন ইয়েতে আমি অ্যাপ্লাই করলে ভালো হয়, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো এই ক্ষেত্রে আমি কিসে আসলে মানে ভালো হয়, টোটাল দিক নির্দেশনা মানে বা কিভাবে আসা যায়, কিভাবে ইয়ে করা যায়, এটা যেহেতু আপনি আমার গাইড, সুতরাং আমার কোনো চিন্তার বিষয় নাই, কিন্তু আমি একটু জানতে চাচ্ছি আর কি। ঠিক আছে, তোমার এখন কাজ হচ্ছে, সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে আমি কয়েকটা কলেজ এবং ইউনিভার্সিটি লিস্ট দিব। জি জি, সেই কলেজ ইউনিভার্সিটি লিস্টগুলো থেকে তোমাকে আমি বলে দিব কোন কোন সাবজেক্ট তুমি খুঁজবা, ঠিক আছে না? এই সাবজেক্টগুলো খুঁজে তুমি আমাকে জানাবো যে ভাইয়া এই সাবজেক্ট পাইছি, এটা হলো তোমার কাজ, প্রথম কাজ। ওকে, জি ঠিক আছে ভাই, এটা হলো তোমার প্রথম স্টেপের প্রথম কাজ। সেকেন্ড স্টেপের কাজ আবার তখন বলে দিব, যখন প্রথম স্টেপের কাজ কমপ্লিট করবো সেকেন্ড স্টেপের কাজ বলে দিব। ওকে, আর জিরো স্টেপের একটা কাজ আছে, জিরো স্টেপের কাজগুলো আইএলটিএস ভালো করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমার কিন্তু ভালো করার যোগ্যতা আছে, খুব ভালো। ওকে ভাইয়া, ঠিক আছে, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে।
নেক্সট আমাদের হাসান ইমাম ভাই। হাসান ইমাম ভাই, আপনার শরীরের অবস্থা কি বলেন? জ্বর ভালো হয়েছে? হালকা ভালো হয়েছে। বলেন। জি ভাই, যেটা আমি জানতে চাচ্ছিলাম একটা হচ্ছে আপনি একটু আগে বললেন যে ওই এনওসি লেটারটি কি এক্সপিরিয়েন্স লেটার না? আমি যেটা এক্সপিরিয়েন্স লেটার নিয়েছি যে 2 বছরে অমুক কোম্পানি, 2 বছর এখানে এই কোম্পানি, ওইটাই তো না? এটা হচ্ছে নো অবজেকশন লেটার, নো অবজেকশন সার্টিফিকেট বলে, নো অবজেকশন সার্টিফিকেট। যে আপনি স্টাডি ভিসাতে আসতে চান, এক্সপিরিয়েন্স লেটার ইজ অ্যানাদার থিং। আর এই নো অবজেকশন সার্টিফিকেট এটাতে স্পেসিফিকলি লেখায় নিতে হয়। কি লেখায় নিতে হয়? যে ভাই আমি যদি, এটা একটা স্টাডি লিভের মতন, স্টাডি লিভ পেপার বলে এটাকে, যে আমি যদি এই যে লেখাপড়া করতে যাচ্ছি, এই লেখাপড়া করতে যাওয়াতে কোম্পানির কোনো ইস্যু নাই, আমি ফিরে আচ্ছা এসে বুঝবে ওই যে এখন আবার আমি জবে যেটা ঢুকতে কারেন্ট, পারবো। আর এখন যেটা হচ্ছে আচ্ছা আপনি এক্সপেন্স যেটা নিয়েছেন সেটাও ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, ওই যে আপনার এনওসি আমার ওই ইসিএ করেছিলাম 2017 সালে। তা আমি দেখতে চাচ্ছি, আমি যেহেতু আমার আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, এটা মনে হয় যে আমার 5 বছর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এখন এরপরে ইসিএ কি 5 বছর পরে এক্সপায়ার হয়ে যায় শুনলাম? আপনি 5 বছরের মধ্যে যদি কানাডায় থাকেন, আপনি 5 হ্যাঁ বছরের মধ্যে যদি কানাডায় থাকেন, কানাডায় হ্যাঁ বসেও এটা ঠিক করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা। আর এখন তো স্টাডি পারমিট ছাড়া তো উপায় দেখতেছে না, কারণ এক্সপ্রেস এন্ট্রিতে প্রচুর পয়েন্ট লাগবে, এটা একটা সমস্যা। একদম ঠিক, আর ওই আদার্স হয়ে ওই পিএনপি তে অ্যাপ্লাই করবো আর কি, আইএলটিএস ইনশাআল্লাহ স্কোর নিয়ে। ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, ওকে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। জি, ওকে। ইমন ফেনি, আপনার মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বলেন। জি ভাইয়া, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট অনার্স শেষ করছি আর কি। তা এই 2015 সালে, বাট শেষ হয়েছে 17 শেষে আর কি। হুম 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 আর এর মাঝে আমি একটা স্কুলে শিক্ষকতা করছি গেস্ট টিচার হিসেবে, হুম প্রায় 3.5 বছর থেকে 4 বছর আর কি। হুম মাস্টার্সও শেষ করছি। হুম আমার এখন এজ হলো 27 চলতেছে আর কি। হুম হুম। এখন ভাই আমি কি করতে পারি? আমার জন্য কোনটা বেটার হবে? আপনার জন্য কোনটা বেটার হবে কিছুই না, এই ভিডিওটা রেকর্ডিং হইতেছে, একটু পরে ফেসবুক পেজে উঠবে, আপনি ভিডিওটা প্রথম থেকে নিয়ে প্রথম আধা ঘন্টা দেখবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। শেষ, একদম ইন ডিটেল ইনফরমেশন আপনার জন্য দিয়েছি, শুধু আপনার জন্য দিয়েছি। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কাউসার খান, আপনার প্রশ্ন আমি শেষ করবো। কাউসার খান বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বলেন। ভাইয়া আমি তো আপনার সেপ্টেম্বর ব্যাচের স্টুডেন্ট। এই ওয়েলকাম ব্যাক, বলেন। তো ভাইয়া আমার তো হচ্ছে ডিসেম্বরের মধ্যে গ্রাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে। তো আমি যদি নেক্সট ফলে অ্যাপ্লাই করি, তাহলে আইটিএসটা কি ডিসেম্বরে দিয়ে দেবো নাকি জানুয়ারিতে মধ্যে দিতে হবে? জানুয়ারিতে দিলে বেস্ট, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দিতে পারেন, বাট ডিসেম্বর দিতে পারেন। তার আগে আপনার মক টেস্টটা তো অবশ্যই মাস্ট, ঠিক আছে? মক টেস্টে আমি আপনাকে বলবো যে আপনি জানুয়ারিতে দিবেন না ডিসেম্বরে দিবেন। ওকে? হ্যাঁ ভাই, আপনার ক্লাস তো হচ্ছে মানে এই নেক্সট উইকে শেষ হয়ে যাবে, হুম। তো মানে নভেম্বর থেকে প্র্যাকটিস শুরু করলে তারপরে 1 মাস প্র্যাকটিস, তারপরে ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনি মক টেস্ট দিবেন, তারপর ইনশাআল্লাহ ডিসিশন। ওকে? আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন ছিল। এটা কি কোশ্চেন ছিল না এর সেটা আগেটা? হচ্ছে ওটা তো ছিল, মানে আরেকটা কোশ্চেন আর কি। সেটা হচ্ছে ফান্ডিং এর ব্যাপারটা। তো প্রুফ অফ ফান্ডের ব্যাপারটা হচ্ছে বলতে চাচ্ছিলাম যে মানে অনেকের অনেক প্রোগ্রাম থাকে যে টিউশন ফিস বেশি, তো আমার প্রোগ্রামগুলো আমি সার্চ করে দেখলাম যে টিউশন ফিস মোটামুটি কম আর কি। 5,000 থেকে, যেমন নিউ ফাউন্ডল্যান্ড মেমোরিয়াল হচ্ছে 5,000, তারপর আরেকটু যদি হাইয়ের মধ্যে যাই, সিমন ফ্রাজার বা ভিক্টোরিয়া, এগুলো দেখলাম 10,000। তো আমি এরকম রেঞ্জের মধ্যে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় 2 বছরে যদি আমি মানে আনুমানিক 20,000 ধরি, তাহলে আমার 12 থেকে 13 লক্ষ টাকা, আর 1 বছরের খরচ হচ্ছে 10 লাখ, তো 20 লাখ সামথিং আসে। তো এখন অনেকে বলে যে শুনতেছি যে 30 লাখের নিচে দেখালে নাকি ভিসা হয় না, এটা কি আসলে কতটুকু সত্য? সত্য না, আপনি নিজেই তো জানেন সত্য না। এই যে আপনি যে হিসাবটা করেছেন, এটা বলতেছি আমি একটু কনফিউজ আর কি। না ওরা বলুক, বাট আপনি নিজেই তো জানেন এটা সত্য না। So, মানে আমার যতটুকু খরচ আসে ততটুকুই দেখালেই হবে, এর বেশি মানে ওই টাকাটা তো আপনি দেখাচ্ছেন যে এটা আমার টিউশন মানে লেখাপড়া বাবদ খরচ, তাই না? জি ভাই, এটার জন্য। কিন্তু সাথে সাথে অনেক ওয়েলথ দেখান, ওয়েলথ এবং অ্যাসেট দেখান, ঠিক আছে? হ্যাঁ আমাদের, হ্যাঁ মানে ভাড়া বাড়ি আছে, দোকান আছে, এগুলা থেকে মান্থলি যে ইনকামটা আসে
ইনশাআল্লাহ এটা দেখানো যাবে, এটা এটা আমি করে দেবো, সমস্যা নেই, ফিনান্সিয়াল প্ল্যানিং করে দেবো, সমস্যা নেই। ওকে, জি ভাই, হ্যাঁ, ক্লাস শেষ করে তো আপনার সাথে কথা হবে। ইনশাআল্লাহ, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ কাউসার আহমেদ। এবং কাউসারের সাথে ধন্যবাদ দিয়ে দিতে আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই স্পেসিফিক প্ল্যান সেট আপনারা পেয়ে গেছেন। আজকে আর কিছু নেব না, কারণ আজকে শেষ। আমার দুটো ছোট ভাই আসছে, দুটো স্টুডেন্ট, আমার বাইরে নিচে দুটো ছোট ভাই দাঁড়ায় আছে, ওদের কিছু স্পেসিফিক ঝামেলা আছে, এগুলো সলভ করবো। ও ফোন দিয়ে যাচ্ছে, এই যে ছোট ভাই ফোন দিয়ে যাচ্ছে, ওকে রিসিভ করতে হবে নিচে থেকে এনে। তো ইনশাআল্লাহ আপনার সাথে পরবর্তী কোনো এক সময় দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইএলটিএস কানাডার সাথে থাকেন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।